আসসালামু আলাইকুম স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমাদের অন্যরকম পাঠশালা গুণগত রসায়নের ক্লাসগুলোর ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব খুবই ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে, সেটা হচ্ছে বর্ণালীর প্রয়োগ। তো তোমরা জানো বিগত লেকচারগুলোতে আমরা বর্ণালী নিয়ে অনেক ডিটেলসে আলোচনা করেছি। বর্ণালী কী, কীভাবে সৃষ্টি হয়, বোর মডেল থেকে বর্ণালীর যে সূচনাটা হয়েছিল সেখান থেকে আমরা রিডবার্গস ইকুয়েশন পর্যন্ত সম্পূর্ণটা আলোচনা করেছি খুবই ডিটেলসে। এবং সেখানে আমরা ডিফারেন্ট টাইপসের বর্ণালী যে হয়, আমাদের যে ফ্লোরোসেন্স যেটাকে বলা হয়, আর একটা ফসফোরোসেন্স, তারপর সলিডের ক্ষেত্রে লুমিনেসেন্স, সেগুলো নিয়ে আমরা ডিটেলস আলোচনা করেছি। তোমরা যদি কেউ ওই টপিকগুলো মিস করে থাকো, আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো যে আমাদের এই প্লে লিস্টের যে অন্যান্য ভিডিওগুলো আছে সেখান থেকে আমরা একটু বর্ণালীর লেকচারগুলো দেখে আসি। সো আজকে আমাদের আলোচনাটা তোমরা যারা আগের লেকচারগুলো করেছো তাদের জন্য খুবই ইজি একটা আলোচনা, সেটা হচ্ছে কি বর্ণালীর প্রয়োগ। তো তুমি যদি বর্ণালী সম্বন্ধে আইডিয়া রাখো তাহলে বর্ণালীর প্রয়োগ তোমার জন্য জাস্ট কিছুই না, খুবই ইজি একটা টপিকের মতো হবে। বাট তুমি যদি বর্ণালী সম্বন্ধে তোমার আইডিয়া না থাকে যে বর্ণালীটা কীভাবে সৃষ্টি হয়, রেখা বর্ণালী কী, নাছর বর্ণালী কী, তাহলে তোমার একটু এটা বুঝতে কনফিউশন হবে। সো এই জন্যই বলতেছি যে বর্ণালী সম্বন্ধে যদি তোমাদের ভালো আইডিয়া বা একদম স্ট্রং একটা কনসেপ্ট না থাকে তাহলে এই লেকচার আমাদের যে সিকোয়েন্স তার একটু আগের লেকচারগুলো দেখে আসতে পারো। তো চলো আমরা আমাদের আলোচনা শুরু করি আজকে। তো ফার্স্ট অফ অল আমরা দেখি যে পারমাণবিক বর্ণালী বা রেখা বর্ণালী এগুলো নিয়ে একটু আলোচনা করা যাক আমাদের। সো দেখো, আমাদের ফার্স্টে আমরা একটু আলোচনা করি যে আমাদের রেখা বর্ণালী আছে, তারপর এখানে আমরা কিছু বর্ণালী কীভাবে রেখা তৈরি হয় সেগুলো নিয়ে একটু দেখবো, অ্যান্ড ডিফারেন্ট টাইপসের প্রয়োগ দেখবো। সো ফার্স্ট অফ অল আমরা যদি রেখা বর্ণালীর কথা বলি, রেখা বর্ণালী কীভাবে তৈরি হয়, তোমরা এই চিত্রটা দেখো, এই চিত্রটার সাথে তোমরা অনেকেই পরিচিত। সে ফর এক্সাম্পল আমি যদি এরকম করি যে মনে করো তুমি একটা E1 এনার্জি, তুমি মনে করো E1 এনার্জির একটা আলোকরশ্মি দিলা, মনে করো এখানে E1 এনার্জির একটা আলোকরশ্মি প্রদান করা হলো। এখন এই যে তুমি যখন আলোকরশ্মি প্রদান করলা তখন তোমার কি হলো, দেখো আলোকরশ্মি প্রদান করার ফলে তোমার এই যে ইলেকট্রনটা, এই ইলেকট্রনটা কী করলো, তোমার এই আলোকরশ্মিটাকে অ্যাবজর্ব করলো। সো এখানেও দেখো একটা নির্দিষ্ট এনার্জি অ্যাবজর্ব করলো। সো ওই যে নির্দিষ্ট পরিমাণ এনার্জি অ্যাবজর্ব করলো, এই নির্দিষ্ট পরিমাণ এনার্জি অ্যাবজর্ব করার ফলে ও এখান থেকে জাম্প করে একটা উচ্চ শক্তি স্তরে চলে গেল। কারণ তোমরা জানো যে একটা ইলেকট্রন নর্মালি যে শক্তি স্তরে থাকে, তোমরা সবাই বোর পরমাণু মডেল থেকে একটা জিনিস জানো যে একটা নির্দিষ্ট শক্তি স্তরে কিন্তু একটা ইলেকট্রনের একটা নির্দিষ্ট শক্তি থাকে, যেটা আমরা রিডবার্গ ইকুয়েশনে কিন্তু দেখিয়ে এসেছি। সো আমি যদি সূত্রটা একটু লিখে দিই এখানে, আমি যদি একটু সূত্রটা লিখে দিই যে E ইজ ইকাল টু কী হয়, -2π² m z² E4 ডিভাইড বাই n²h²। সো এই সূত্রটার মাধ্যমে আমরা কিন্তু এনতম শক্তি স্তরে যে একটা ইলেকট্রনের শক্তি তার একটা আইডিয়া পাই। তাহলে দেখো এখানে কি, এটা হচ্ছে মনে করো তুমি যদি n = 1 ধরো, প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর। তোমার প্রথম শক্তি স্তরে একটা ইলেকট্রন ছিল, ওই ইলেকট্রনটা একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের আলোকরশ্মি থেকে কিছু পরিমাণ শক্তি শোষণ করলো। এর ফলে কি হলো, ও জাম্প করে তৃতীয় শক্তি স্তরে চলে গেল। এই যে ও জাম্প করে তৃতীয় শক্তি স্তরে চলে গেল, এখন ও আবার এখান থেকে কিছু পরিমাণ আলোকরশ্মি বিকিরণ করবে। মনে রাখবা, কোনো পরমাণু একদম এনার্জিকে ধরে রাখতে পারে না। তুমি যদি ওকে এনার্জি দাও, মানে তুমি যদি কন্টিনিউয়াস এনার্জির সাপ্লাই দাও, মনে করো এই আলোকরশ্মিটা তুমি কন্টিনিউয়াস দিচ্ছ, তখন ও এখানেই বসে থাকবে। বাট কন্টিনিউয়াসলি কোনো শক্তি দেওয়া যায় না কাউকে। এর জন্য হয় কি, কিছুক্ষণ পর যখন শক্তির সোর্সটা চলে যায় বা শক্তিটা কোনোভাবে হারিয়ে যায়, তখন ও করে কি, যে পরিমাণ শক্তি শোষণ করছে ওই পরিমাণ শক্তি আবার বিকিরণ করে। সো এখানে কি হয় দেখো, অ্যাবজর্ব করলো, এখানে আবার ইমিশন হয়, এখানে আবার এনার্জির ইমিশন হয়। সো এই যে এনার্জির ইমিশন করে ও আবার ওর আগের জায়গায় ফিরে আসলো, ও আবার এখান থেকে ওর আগের জায়গায় ফিরে আসলো। আর এই যে তুমি ইমিশনটা করবা, এই ইমিশনের ফলে আবার তুমি আরেকটা তরঙ্গ দৈর্ঘ্য দেখতে পারবা। সো এখানে তুমি দেখো ও করলো কি, E2 এনার্জির একটা আলোকরশ্মি বিকিরণ করলো। সো তুমি এখান থেকে দেখতে পারতেছো যে ও E1 এনার্জি, তুমি ওকে E1 এনার্জি দিয়েছিলে, ও সেখান থেকে সাম অ্যামাউন্ট অ্যাবজর্ব করলো, মনে করো EX পরিমাণ অ্যাবজর্ব করলো, এরপরেও E2 পরিমাণ ছেড়ে দিল। সো এখানে একটা জিনিস মনে রাখবা, যেহেতু ও একটা নির্দিষ্ট পরিমাণ এনার্জি অ্যাবজর্ব করে রেখে দিছে, অবশ্যই তোমার কিন্তু E1 এর ভ্যালুটা E2 থেকে বেশি হবে। সো এখান থেকে আমরা কি বলতে পারি বলতো ভাইরা, এখান থেকে কিন্তু আমরা একটা জিনিস বলতে পারি যে এখানে কি বলতে পারি, দেখো আমরা বলতে পারি এখানে আমাদের E1 এর এনার্জি কিন্তু E2 থেকে বেশি। এই জিনিসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই জিনিসটা আমাদের অনেকের ভুল হয় যে আমরা যখন একটা আপতিত যে আলোকরশ্মিটা, আপতিত আলোকরশ্মি শক্তিটা কিন্তু বিকিরিত আলোকরশ্মি শক্তি থেকে অলওয়েজ বেশি হবে, এটা মনে রাখবে এখানে। আর এরপরে কি হয়েছে এখানে একটু দেখি আমরা, এরপরে এখানে যে কাহিনীটা হয়েছে ভাইয়া, সেটা হচ্ছে এই যে E1 পরিমাণ তুমি আলোকরশ্মি দিলা, সেখান থেকেও E2 পরিমাণ ব্যাক করে দিল। সো এই যে ডেল E ইজ ইকাল টু, এটাকে আমরা কি বলতে পারি বলো, এটাকে আমরা বলতে পারি ডেল E, অ্যান্ড এটাকে আমরা বলি HF, এটাকে আমরা বলি HF, ওকে। অ্যান্ড এটাকে তুমি চাইলে HF কে আমাদের HC/λও লিখতে পারো, ওকে।
এটাকে তাহলে তুমি hc/λ লিখতে পারো। এটা আমরা কিন্তু আমাদের যে বোর পরমাণু মডেলের যে তৃতীয় শিক্ষা আছে শক্তি শোষণ বা বিকিরণ সম্পর্কিত মতবাদ, ওইখান থেকে এই সূত্রটা আমরা বলতে পারি। অ্যান্ড এই সূত্রটাকে আমরা আরেকভাবে লিখতে পারি কিন্তু চাইলে, এটা থেকে কিন্তু দেখো এই সূত্রটাকে তোমরা রিডবার্গ ইকুয়েশনটা নিয়ে যারা আলোচনা করেছি আমরা আগের লেকচারে, সেখান থেকে জানো এই ইকুয়েশনটাকে যদি আমরা একটু মডিফাই করি তাহলে আমাদের কি আসে, 1/λ ইজ ইকুয়াল টু RH 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার, এটা আসে। এটা তোমাদের মনে আছে এটা কীভাবে আসছিল, এটা যদি আমি একটু আরেকটু ডিটেলস দিই এটা কীভাবে আসছিল ভাই, যে তোমার যদি দুটো ডিফারেন্ট শক্তি স্তরের জন্য যাও, যদি তুমি দুটো ডিফারেন্ট শক্তি স্তরে যাও, যে সে ফর এক্সাম্পল তুমি জাস্ট n1 এর জন্য একটা নিলা, n1 এর জন্য কি হলো তোমার E1 হলো, n2 এর জন্য তোমার কি হলো E2 হলো। সো এখন তোমার মনে করো এখান থেকে যে কানেকশনটা আসবে ওইখান থেকে তুমি চাইলে এটা করতে পারো, বুঝতে পারছি আমরা এটা। সো এভাবে আমরা মূলত এই ইকুয়েশনটা পেয়ে থাকি। সো বর্ণালীটা কি, তাহলে বর্ণালী হচ্ছে এই যে তুমি যে এখন এই একটা নির্দিষ্ট পরিমাণ আলোকরশ্মি শোষণ করে এটাকে বলা হয় শোষণ বর্ণালী, আর যখন একটা নির্দিষ্ট পরিমাণ আলো বিকিরণ করে এটাকে বলা হয় বিকিরণ বর্ণালী। সো এই দুই টাইপের বর্ণালীকেই বলা হয় রেখা বর্ণালী, কারণ এরা রেখা আকারে দেখা যায়। সো আই গেস বর্ণালী টপিকটার সাথে আমরা আবার একটু বুঝে উঠতে পেরেছি। এখন আসলে আমরা একটু লেখাটা দেখি। সো পারমাণবিক বর্ণালী বা রেখা বর্ণালী, সো মনে রাখবা বর্ণালী অনেক টাইপের হয়, পারমাণবিক বর্ণালী হয়, আণবিক বর্ণালী হয়। আণবিক বর্ণালীতে আমরা পরে আলোচনা করবো, আমরা আপাতত পারমাণবিক বর্ণালীটা নিয়ে আলোচনা করি। সো পারমাণবিক বর্ণালী এর অপর নামটা কি এটা মনে রাখবে, এর অপর নাম হচ্ছে রেখা বর্ণালী। সো এই নামটা খেয়াল রাখো, পারমাণবিক বর্ণালী বা রেখা বর্ণালী দুইটাই কিন্তু সেম জিনিস বোঝায়। অ্যান্ড এটা কি আসলে, এটা হচ্ছে দেখো যে আমাদের লঘু চাপে মানে চাপটা কম থাকবে, যে লঘু চাপে গ্যাসের মধ্যে বৈদ্যুতিক ডিসচার্জ বা তড়িৎচুম্বকীয় রশ্মি প্রয়োগ করলে পরমাণু ইলেকট্রন উত্তেজিত হয়ে পুনরায় স্বাভাবিক অবস্থায় ফিরে এলে রশ্মি বিকিরিত হয়। তো বুঝতে পারছি এটা, যে তুমি একে দেখো একটা বিকিরণ দিলা, তড়িৎচুম্বকীয় বিকিরণ দিলা, ও সেখান থেকে কিছু এনার্জি অ্যাবজর্ভ করলো, অ্যাবজর্ভ করে উপরে চলে গেল মানে উচ্চ শক্তি স্তরে চলে গেল, সেখান থেকে ও আবার শক্তি বিকিরণ করে নিম্ন শক্তি স্তরে চলে আসলো। এই যে কাহিনীটা, এর মাধ্যমে কি তৈরি হয়, আমাদের বর্ণালী তৈরি হয়। অ্যান্ড বর্ণালী কিন্তু আমরা স্পেকট্রোম্যানোমিটার দ্বারা মেজার করতে পারি, তোমরা যারা আগের লেকচারটা করেছো তারা আই গেস জানো। এখন দেখো এখানে কি হয়, দেখো এখানে পদার্থের পারমাণবিক কাঠামোর জন্য বর্ণালীতে নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের ভিন্ন ভিন্ন রেখা পাওয়া যায়। তোমাকে জাস্টিফাই করতে হবে এটাকে রেখা বর্ণালী কেন বলা হয়, পারমাণবিক বর্ণালী এটাকে রেখা বর্ণালী কেন বলা হয়। ফার্স্ট অফ অল দেখো পারমাণবিক বর্ণালী কারণ কি, এটা ডিফারেন্ট পরমাণুর জন্য ডিফারেন্ট হয়, এটা মনে রাখবো আমরা। যে পারমাণবিক বর্ণালী বলার কারণ কি ভাইয়া, সেটা হচ্ছে যে ডিফারেন্ট পরমাণুর জন্য এটা ডিফারেন্ট হয়। ওকে, এটা কিন্তু পরমাণুর উপর নির্ভরশীল, এটা আমি লিখে দিই যে পরমাণু বেসিসে পরিবর্তন হয়, কিন্তু এটা আমি লিখে দিই যে পরমাণু বেসিসে পরিবর্তনশীল। ওকে, সেটা আমরা পাবা। যেমন তোমার মনে করো যে একটা সোডিয়ামের জন্য যে বর্ণালী তুমি পাবা, একটা ম্যাগনেসিয়ামের জন্য হয়তো সেম বর্ণালী পাবা না। সোডিয়ামের জন্য তুমি যে টাইপের বর্ণালী পাবা, ম্যাগনেসিয়ামের জন্য তুমি ডিফারেন্ট টাইপের বর্ণালী পাবা। আবার তুমি ক্যালসিয়ামের জন্য তার থেকে ডিফারেন্ট টাইপের বর্ণালী পাবা। এই যে ডিফারেন্ট পরমাণুর জন্য ডিফারেন্ট টাইপের বর্ণালী পাওয়া যায়, এর কারণে আমরা এটাকে পারমাণবিক বর্ণালী বলা হয়। তাহলে ভাই রেখা বর্ণালী নামটার কারণ কি, এদের যে বর্ণালীর যে চিত্রটা, তুমি যখন চিত্রটা অবজার্ভ করবা তখন তুমি দেখবা যে একটা শীটের উপর ডিফারেন্ট রেখা দেখা যায়। অ্যান্ড এই রেখাগুলো দেখা যাওয়ার কারণে আমরা এটাকে রেখা বর্ণালী বলে থাকি। আই গেস দুটো জিনিসের সাথে আমরা কম্প্যারিজন করে বুঝতে পেরেছি যে রেখা বর্ণালী কেন বলা হয়, আবার সাথে আমরা বুঝতে পেরেছি এটাও যে আমরা কেন এটাকে পারমাণবিক বর্ণালী বলে থাকি। সো ওই কথা সেম কথা, যে পদার্থের পারমাণবিক কাঠামোর জন্য বর্ণালীতে নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের ভিন্ন ভিন্ন রেখা দেখা যায়। ওকে, সো ফার্স্ট অফ অল ভিন্ন ভিন্ন রেখা দেখা যায়, তাই এটা রেখা বর্ণালী। আর একটা কি, পারমাণবিক কাঠামোর জন্য এটা হয়। সো দ্যাটস ওয়াই উই কল ইট পারমাণবিক বর্ণালী বা রেখা বর্ণালী। ওকে, আরেকটা জিনিস দেখো, প্রথম ধাপে কি হয়, শক্তি শোষণ ঘটে আর সৃষ্ট বর্ণালী এটাকে শোষণ বর্ণালী বলা হয়। সো এখানে আমি একটু বলে রাখি যে রেখা বর্ণালী কিন্তু আমাদের দুই প্রকার। ওকে, সো আমাদের এখানে আমি একটু বলে রাখি যে আমাদের যে রেখা বর্ণালী এটাকে তুমি চাইলে ওয়াইড রেঞ্জে তুমি এটাকে দুইটা ভাগে ভাগ করতে পারো। রেখা বর্ণালীটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। সো একটা কি দেখো, একটা হচ্ছে আমাদের শোষণ বর্ণালী। ওকে, একটা হচ্ছে কি আমাদের শোষণ বর্ণালী, যে আলোটাকে শোষণ করে, যে পরিমাণ আলোটাকে শোষণ করে সেটাকে আমরা বলি কি পারমাণবিক শোষণ বর্ণালী। আর যে আলোটাকে বিকিরণ করে সেটাকে কি বলা হয়, সেটাকে বলা হয় আমাদের বিকিরণ বর্ণালী। সো এই দুটো জিনিস মনে রাখবো, যে শোষণ বর্ণালী একটা, বিকিরণ বর্ণালী একটা। সো কোনটা কি বর্ণালীটা আলোচনা করি। প্রথম ধাপে শক্তি যে শোষণ ঘটে, এই যে দেখো তুমি একটা নির্দিষ্ট পরিমাণ এনার্জি দিয়েছিলে, তো একটা নির্দিষ্ট পরিমাণ এনার্জি দিয়েছো, সেখান থেকে একটা নির্দিষ্ট পরিমাণ এনার্জি অ্যাবজর্ভ করছে, তখন যে বর্ণালীটা দেখবা সেটাকে কি বলা হয়, সেটাকে বলা হয় শোষণ বর্ণালী। এনার্জি শোষণকালে যে বর্ণালীটা দেখা যায় সেটাকে বলা হয় শোষণ বর্ণালী। আর দ্বিতীয় ক্ষেত্রে যখন বিকিরণ ঘটে তখন যে বর্ণালীটা দেখা যায় সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলি বিকিরণ বর্ণালী। আই গেস এই দুইটা জিনিস আমরা মাথায় রাখবো একটু।
এখন আসো বর্ণালী রেখা জিনিসটা বলা যায়। এই যে রেখা বর্ণালী যে জিনিসটা বলতেছিলাম না আমরা, এই জায়গাটা একটু খেয়াল করো। এই যে দেখো একটা ব্ল্যাক কালার, মনে করো এই যে তোমার এনার্জি রিলিজ হচ্ছে, অ্যাবজর্ব হচ্ছে, দুই জায়গায় দেখো। তো মনে করো এটা হচ্ছে তোমার E1, এটা হচ্ছে তোমার E1, আর এটা হচ্ছে তোমার E2। তো তোমরা জানো যে কখন কি হয়, তোমরা এটা নর্মালি জানো যে আমাদের E1 থেকে E2 তে গেলে কি হয়, E2 থেকে E1 আসলে কি হয়, এটা আমরা সবাই ক্লিয়ার। আমরা মুখস্থ আছে আমাদের, বোর পরমাণু মডেল থেকে পড়তেছি যে আমাদের যদি আমরা কি হয় E1 থেকে E2 তে যাই, E1 থেকে E2 তে গেলে আমাদের শক্তি কী হবে বলো তো? E1 থেকে E2 তে যাওয়ার জন্য শক্তি শোষণ করতে হবে। ওকে, এটা আমরা সবাই জানি, কারণ নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যাবে, তাহলে শক্তি অবশ্যই ভাইয়া কী হবে, শোষণ হবে। আর কী হবে ভাইয়া, যদি আমার E2 থেকে আমার E1 এ আসতে হয়, মানে উপর থেকে যদি নিচে আসতে হয়, তখন আমার কী হবে ভাইয়া, তখন আমার শক্তি বিকিরণ হবে। এই দুটো জিনিসের সাথে আমরা আগে থেকেই পরিচিত, শক্তি শোষণ এবং বিকিরণের সাথে। সো এই কথাই যে ভাইয়া শক্তি শোষণ বিকিরণ কখন হয় সেটা আমরা এখান থেকে বুঝতে পারি। ওকে, E1 থেকে E2 তে গেলে শোষণ এবং E2 থেকে E1 আসলে বিকিরণ। এখন কথা হচ্ছে তাহলে কোথায় কোন টাইপের বর্ণালী হবে সেটা বুঝতে পারতেছি আমরা, যে যখন আমার E2 থেকে E1 এ আসবে তখন বিকিরণ বর্ণালী, আর E1 থেকে E2 তে গেলে তখন কী হবে আমাদের শোষণ বর্ণালী। এতটুকু আমরা আই গেস ক্লিয়ার। এখন কথা হচ্ছে ভাইয়া এই যে জিনিসটা, এই যে দেখো আমাদের যে একটা নির্দিষ্ট পরমাণুর জন্য যে বর্ণালী রেখাটা পেলাম, এখানে দেখো ডিফারেন্ট টাইপের রেখা দেখা যাচ্ছে। এই যে ডিফারেন্ট টাইপের রেখাগুলা, এর কারণে এটা কি বলা হয়, এর কারণে এটাকে বলা হয় কিন্তু রেখা বর্ণালী। যেমন দেখো এই পরমাণুটার রেখা বর্ণালীর কথাই যদি আমি বলি, এই পরমাণুর যে রেখা বর্ণালীটা, সেখানে আমরা কয়টা রেখা পাই দেখো, এই যে এই একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আমরা 7টা বর্ণালী পেলাম। সো আমরা বলতে পারি কি এখানে আমরা 7টা রেখা বর্ণালী পেলাম। ওকে, এগুলোকে বলা হয় কিন্তু বিচ্ছিন্ন বর্ণালী, এগুলোই কিন্তু বিচ্ছিন্ন বর্ণালী বলা হয়। মনে রাখবা, বর্ণালীর আলোচনায় কিন্তু আমরা বলে আসলাম বর্ণালীর প্রকারভেদে যে বর্ণালীর প্রধানত 2 প্রকার হয়, একটা হচ্ছে নিরবিচ্ছিন্ন বর্ণালী আর একটা হচ্ছে বিচ্ছিন্ন বর্ণালী। তো বিচ্ছিন্ন বর্ণালী যেটা, সেটাকে আমরা আবার অনেক ভাগে ভাগ করি, পারমাণবিক বর্ণালী, আণবিক বর্ণালী, এভাবে কিন্তু। সো রেখা বর্ণালী হচ্ছে এক টাইপের বিচ্ছিন্ন বর্ণালী। সো এখন আসো, এখন আমরা একটা জিনিস দেখবো যে একটা পরমাণুর এক শক্তি থেকে অন্য শক্তি যাওয়ার সময় কয়টা বর্ণালী আসলে উৎপন্ন হতে পারে। ফর এক্সাম্পল তোমাকে যদি আমি এখানে একটা চিত্র বলি, দেখো আমরা আগে প্র্যাকটিক্যাল পুরো সিচুয়েশনটা, সিনারিওটা বোঝার ট্রাই করব, তারপর আমরা এটার সূত্রে যাব। ওকে, আমরা ফার্স্টে পুরো সিনারিওটা বুঝবো, তারপর আমরা সূত্রের দিকে যাব। মনে করো আমি কয়েকটা শক্তি স্তর রাখি, মনে করো এটা একটা শক্তি স্তর আমাদের। ওকে, এটাকে আমি কয়েকটা কপি করে নিয়ে নিই, এখানে একটা দিই, কয়েকটা দিয়ে ধরো। ওকে, সো অনেকগুলো শক্তি স্তর রাখলাম। মনে করি এটা হচ্ছে আমাদের n = 1, এটা হচ্ছে n = 2, এটা হচ্ছে n = 3, এটা হচ্ছে n = 4। ওকে, এখন তোমাকে আমি যদি বলি দেখো n = 1 থেকে n = 4 এ যাবে, এই কাহিনীটার জন্য আমরা একটা কাহিনী করি। চলো আমরা এখান থেকে বললাম যে n = 1 হতে, n = 1 হতে একটা ইলেকট্রন, সবাই একটু খেয়াল করে এটা, n = 1 হতে একটা ইলেকট্রন n = 4 এ গমন করলে, ওকে, n = 1 হতে n = 4 এ গমন করলে কতগুলো বর্ণালী রেখা পাওয়া যাবে। ওকে, এটা হচ্ছে আমাদের কোশ্চেন, যে তোমার n = 1 থেকে n = 4 এ যাবা, এখন তুমি কয়টা বর্ণালী রেখা পাবা। তো তোমার এখানে যে জিনিসটা মেজার করতে হবে যে কয়টা ওয়েতে যাওয়া যায়, মনে রাখবো কয়টা ওয়েতে যাওয়া যায়। সে ফর এক্সাম্পল এটা হচ্ছে ঢাকা, ঢাকা থেকে তুমি কক্সবাজার যাবা। তো ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার জন্য তোমার মাঝখানে 2টা স্টেশন আছে, সেটা হচ্ছে কি, মনে করো তুমি ঢাকা থেকে ফার্স্টে অনেক জায়গায় ঘুরে যেতে পারো। তুমি মনে করো ঢাকা থেকে তুমি ফার্স্টে চাঁদপুর গেলা, চাঁদপুর থেকে তুমি চট্টগ্রাম গেলা, সেখান থেকে তুমি কক্সবাজার গেলা, এরকম হতে পারে ডিফারেন্ট রেঞ্জ। ওকে, বা এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, এরকম ডিফারেন্ট রেঞ্জ থাকতে পারে। এখন দেখো আমাদের ওয়ে কতগুলো হওয়া পসিবল, আসলে আমরা ওয়েগুলোকে একটু মেজার করার ট্রাই করি। ফার্স্টে মনে করো এরকম হতে পারে না যে তুমি ডিরেক্টলি কী করলা, তুমি ডিরেক্টলি দেখো, ডিরেক্টলি তুমি 1 থেকে 4 এ চলে গেলে, এরকম হয়। তুমি ডিরেক্টলি কী করলা, 1 থেকে 4 এ চলে গেলে, এরকম হতে পারে না? হতে পারে ভাইয়া, যে তোমার 1 থেকে 4 এ চলে গেলো। আচ্ছা, সিচুয়েশন আমি একটু উল্টে দিই, দেখো আমাকে একটু উল্টে দিই, তাহলে তুমি আরও ভালোভাবে বুঝতে পারবে। সেটা হচ্ছে যে n = 1 থেকে না গিয়ে আমরা উল্টাটা করি, দেখো মানে n = 4 হতে 1 এ আসি। আগে সেটা আরও ভালোভাবে বুঝতে পারো তোমরা। n = 4 হতে 1 এ আসি, এই 1 থেকে 4, 4 থেকে 1 একই জিনিস, বাট আমি জাস্ট একটু ইজি করার জন্য দিয়ে দিলাম। সো দেখো 4 থেকে আসি। সো 4 থেকে 1 এ আসার ফার্স্ট ওয়েটা কি, সেটা হচ্ছে একবারে তুমি কি করলা, 4 থেকে তুমি 1 এ চলে আসলা, এটা একটা পাথওয়ে হতে পারে। সেকেন্ড পাথওয়ে কি হতে পারে ভাইয়া,
না আমি এভাবে আসবো না ভাই, আমি সেকেন্ড আর একটা কাজ করতে পারি ভাই, সেটা হচ্ছে আসেন আমরা এইভাবে আসি, একটা কাজ করি। আমি 4 থেকে ফার্স্টে 3-এ আসি, 3 থেকে আমি 2-এ আসি, 2 থেকে আমি 1-এ আসি। এটা একটা ওয়ে হতে পারে ভাইয়া। আর কি কি ওয়ে হতে পারে একটু নিজেরা চিন্তা করি তো, আমরা চাইলে ভিডিওটা পজ করে আমরা একটু নিজেরা চিন্তা করি যে ভাইয়া আর কি কি আমাদের ওয়ে হতে পারে, নিজেরা একটু চিন্তা করে দেখো। সো ভিডিওটা পজ করে আমরা একটু 1 2 3 অ্যান্ড নিজেরা একটু চিন্তা করি। ওকে, সো আই গেস তোমরা অনেকে চিন্তা করে ফেলছো। সো এখন দেখো আর কি কি ওয়ে হতে পারে ভাইয়া, তাহলে তাহলে আরও ওয়ে হতে পারে যে একটা কাজ করি, আমি 4 থেকে 3-এ আসি, তারপর 3 থেকে আমি ডিরেক্ট একে চলে আসি, এটা একটা ওয়ে হতে পারে। এর বাইরে কি আর কোনো ওয়ে চিন্তা করতে পারতেছো তোমরা? দেখো তো একটু, এর বাইরেও একটা ওয়ে আছে, আই গেস তোমরা ওই ওয়েটাও চিন্তা করতে পারতেছো। সেটা হচ্ছে কি ভাইয়া, ভাই এইভাবে আসা যায়, যেমন এখানে আপনি 4 থেকে 3-এ না আসা, আপনি 4 থেকে 2-এ আসেন, 4 থেকে 2-এ আসেন, দেন 2 থেকে 1-এ আসেন। আচ্ছা, এই 4টা ওয়ে বাদে আর কোনো ওয়েতে আসা পসিবল? একটু চিন্তা করো তো, আমার মনে হয় না এভাবে হয় পসিবল। একটা তুমি ডিরেক্ট 4 থেকে 1-এ আসবা, 4 থেকে 3, 3 থেকে 2, 2 থেকে 1 এরকম আসবা, আর একটা হচ্ছে 4 থেকে 3-এ আসবা দেন 3 থেকে 1-এ আসবা, আর একটা হচ্ছে 4 থেকে 2-এ আসবা, 2 থেকে দেন 1-এ আসবা। আই গেস এই 4টা ওয়ে বাদে আর কোনো ওয়ে আসা যায় না। এখন দেখো এখানে কিছু কমন ওয়ে আছে, কিন্তু কিছু কমন ওয়ে আছে, সেগুলো আমাদেরকে বাদ দিতে হবে। সো কমন ওয়েগুলো কী করবা, সেগুলো বাদ দিব আমরা। সো কমন ওয়ে কী কী দেখো, যেমন এই যে 4 থেকে 3-এ আসলা, তুমি তোমার মেইন টার্গেট 4 থেকে 3-এ আসা, দেখো এখানেও তুমি 4, এই জায়গাটা খেয়াল করো, এখানেও তুমি কি 4 থেকে 3-এ আসছো না, আবার এখানেও 4 থেকে 3-এ আসছে, যে দুইটাই কিন্তু সেম, এই যে গ্রিন কালার আর পার্পল কালার দুইটাই কিন্তু সেম, খেয়াল করো একটু। তাহলে দুইটা সেম ওয়ে, দুইটাই যদি সেম ওয়ে হয় ভাইয়া, তাহলে দুইটা তো রাখার দরকার নেই, আমরা এখান থেকে একটাকে মুছে ফেলতে পারি ভাইয়া। তাহলে আসো এখান থেকে আমরা কাইটে ফেলি, আমরা এটাকে বাদ দিয়ে ফেলি, এটা আমাদের বাদ। ওকে, এরকম সেম আর কি কি আছে দেখো তো একটু, আবার একটু চিন্তা করো নিজেরা, সেম কি কি কাটা যায়। সেম ভাই এই যে এইটা সেম আছে, দেখুন 2 থেকে 1-এ আসার, এটাও 2 থেকে 1-এ আসছে, এটাও 2 থেকে 1-এ আসছে, তাহলে এখান থেকে আমরা এটাকে কাটতে দিই, এটাকে রাখি, বা তুমি এটাকে কাটতে পারো, এটাকে রাখতে পারো, কোনো সমস্যা নেই। আর কোনো কমন ওয়ে কি আছে যেটা কাটা যায় ভাইয়া, দেখেন তো একটু, আর কোনো কমন ওয়ে আছে কি না? না, আর কোনো কমন ওয়ে নাই কাটার মতো, এই দুইটা আমরা কেটে দিলাম। সো এখন দেখো টোটাল ওয়েগুলো কাউন্ট করো, কয়টা ওয়ে হয় তাহলে। এখন আমরা টোটাল ওয়েগুলো কাউন্ট করে কয়টা হয়, সেটা হচ্ছে ভাইয়া 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, টোটাল ওয়ে হয় 6টা। তাহলে 6টা ওয়েতে 4 থেকে 1-এ আসা যায়, তাহলে এই 6টাই বর্ণালী রেখা আমরা দেখতে পারবো। সো আসো এই কোশ্চেনটা সলভ করার ক্ষেত্রে তাহলে আমরা কী কী চিন্তা করলাম সেগুলো আমি একটু লিখে দিই। যেগুলো লেখার সময় আমরা কী করবো, আমরা ফার্স্টে কী কী চিন্তা করবো, আমাদের চিন্তাগুলো আমরা একটু লিখি, যে আমরা কীভাবে মেজারমেন্টটা করলাম। সো আমাদের থটস বা ওয়েটা কীভাবে করবো আমরা। সো ফার্স্টে আমরা কী করবো, যে n = 4 হতে n = 1-এ আসার, n = 4 হতে n = 1-এ আসার সকল সম্ভাব্য পথ বের করব। ওকে, সকল সম্ভাব্য পথ বের করব, এটা আমি কিন্তু জাস্ট কীভাবে করবা সেটা লিখে দিচ্ছি তোমাদেরকে। ওকে, এরপরে আমরা কি করব, সকল সম্ভাব্য পথ বের করার পর তারপর কমন পথগুলো, আমাদের যে কমন যে ওয়েগুলো আছে, কমন ওয়েগুলো বাদ দিব। ওকে, কমন ওয়েগুলো বাদ দেবো মানে কি, একটা রাখবো বাকিটা বাদ দিয়ে দেবো। ওকে, অ্যান্ড লাস্টলি আমরা কি করব, আমাদের যে লাস্টলি বাকি সবগুলো, যেগুলো বাকি থাকবে কাটাকাটির পরে যোগ করব। সো বাকিগুলো যোগ করলে কয়টা হয়, যে কয়টা হবে ওই কয়টাই হবে আমার কি বর্ণালী রেখা। তাহলে এই কোশ্চেনের ক্ষেত্রে আমরা যদি বলি, এই কোশ্চেনের ক্ষেত্রে তোমরা বলো তো বর্ণালী রেখা কয়টা হবে, এই যে n = 4 থেকে 1-এ আসার জন্য, তাহলে আমাদের অ্যান্সারটা কী হবে, এখানে আমাদের যে অ্যান্সারটা হয়, অ্যান্সারটা হচ্ছে আমাদের বর্ণালী রেখা হবে 6টা। মানে তুমি এখানে যে এভাবে যে তোমার যে পাশের যে চিত্রটা তুমি দেখতে পারতেছো, এখানে তুমি কয়টা বর্ণালী রেখা পাবা ভাইয়া, এখানে তুমি 6টা বর্ণালী রেখা পাবা। বুঝতে পারছি আমরা, এখানে কয়টা, 3টা 4টা 5টা 6টা 7টা দেখাইছি তো, সো তুমি এরকম 6টা রেখা পাবা। এখন হচ্ছে ভাইয়া এরকম এত বড় বড় মনে করেন n = যদি 5 দিত, মানে 1 থেকে যদি 5-এ যাওয়া আসা করি, তাহলে তো অনেক বড় বর্ণালী রেখা হয়ে যায় না, তখন আমরা কাউন্ট করবো কিভাবে। এর জন্য একটা শর্টকাট সূত্র আছে ভাই, সেটা কি, শর্টকাট সূত্রটা হচ্ছে এই যে এটা, এই শর্টকাট সূত্রটা আমরা মনে রাখবো, যে টোটাল বর্ণালী রেখা হবে
n2 মাইনাস n1 ইন্টু n2 মাইনাস n1 প্লাস 1 ডিভাইড বাই 2। সো আসো এটা একটু প্র্যাকটিক্যাল দেখে নিই আমরা। সো আমরা ইজিভাবে কীভাবে করতে পারবে, আমাদের একটা ইজি সূত্র আছে বর্ণালী রেখার। সো সেই ইজি সূত্রটা কী হবে, সেই ইজি সূত্রটা হচ্ছে আমাদের, লিখে দিই পুরোটা আমি একটু। সো আমাদের বর্ণালী রেখা, তোমাকে যদি কেউ বর্ণালী রেখা বের করতে পারে তাহলে তার এটাকে এল দ্বারা লেখা হয়, মনে হয় এটাকে এল দ্বারা লেখা হয়। সো এল টোটাল, সো এল টোটালটা কী হবে আমাদের, n2 মাইনাস n1 ইন্টু n2 মাইনাস n1 প্লাস 1 ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে আমাদের বর্ণালী রেখা বের করার সূত্র। সো আসলে একটু প্রয়োগ দেখে নিই তাহলে ভাইয়া। একটু আগে আমরা যে কোশ্চেনটা সলভ করলেন ভাইয়া, সেটার ক্ষেত্রে একটু দেখান তো সূত্রটা খাটে কিনা। যে ভাইয়া n ইজ ইকুয়াল টু 4 হতে n ইজ ইকুয়াল টু 1, তাহলে এইখানে আমাদের কত হয় একটু দেখি তো। এখানে আমাদের যে এল টোটাল সেটা কত হয়, এখানে আমাদের এল টোটালটা হয়, সো 4 মাইনাস কত 1 আসে, হ্যাঁ 4 মাইনাস 1 ইন্টু 4 মাইনাস 1 প্লাস 1 ডিভাইড বাই 2, তাহলে কত হবে 3 ইন্টু 4 ডিভাইড বাই 2 ইজ ইকুয়াল টু 6। তাহলে প্রথম কোশ্চেনটার সাথে আমাদের অ্যান্সার মিলছে ভাইয়া, হ্যাঁ অ্যান্সার মিলে গেছে যে 6টা, আমাদের ওইখানেও 6টাই ছিল, এখানেও 6টাই আসছে। তাহলে আরেকটু কয়েকটা প্র্যাকটিস করে দেখতে পারি আমরা, আসো। তো এর থেকে বড় যদি হয়, মনে করো n ইজ ইকুয়াল টু 6 হতে, 2 হতে অত ছোটো ছোটো সংখ্যা দিয়ে না, বড় সংখ্যা দিয়ে করি। n ইজ ইকুয়াল টু 6 হতে n ইজ ইকুয়াল টু 2তে আসলে এরকম যদি হয়, তাহলে আমাদের এল টোটাল কত হবে একটু চিন্তা করো। n ইজ ইকুয়াল 6 হতে 2তে আসছে, তাহলে 6 আর 2, তাহলে 6 মাইনাস 2, আর এখানে কত হয় দেখো 6 মাইনাস 2 প্লাস 1 ডিভাইড বাই 2, এখানে কত হয় 4 ইন্টু 5 ডিভাইড বাই 2, তাহলে এখানে কয়টা হয় 10। সো আমরা বলতে পারি এখানে আমরা 10টা বর্ণালী রেখা পাবো। একটা ছোট একটা করে দেখে আসো, ছোট একটা করে দেখি, সেটা হচ্ছে কি পিচ্ছি একটা করি আসো। যে ভাই n ইজ ইকুয়াল টু 2 হতে n ইজ ইকুয়াল টু 4, এটা যদি যায় তাহলে আমাদের এল টোটাল কত হবে একটু এটা চিন্তা করি আমরা। সো এটা কত হয় 4 মাইনাস 2 ইন্টু আমাদের 4 মাইনাস 2 প্লাস 1 ডিভাইড বাই 2, এখানে কত হয় তাহলে দেখো 2 ইন্টু 3 ডিভাইড বাই 2, তো এখানে কত হবে, এখানে হবে 3টা। সো এরকম তুমি যে কোনো শক্তি থেকে যে কোনো শক্তি, তুমি যদি বলো তোমাকে 1 থেকে 10-এ যাও, সেখানেও বের করতে পারবে। 1 থেকে 10-এ গেলে কয়টা হবে, এই সূত্রের মাধ্যমে তুমি ইজিলি বের করতে পারবা। আই গেস আমরা জিনিসটা বুঝতে পারছি। তো সামনের দিকে আগাই। এখন আমরা দেখব যে বর্ণালীর প্রয়োগটা কোথায় হয়। সো বর্ণালীর সব থেকে বেশি প্রয়োগটা যেটা হয় রেখা বর্ণালীটা। তোমাকে আমি একটা জিনিস বলছিলাম, রেখা বর্ণালী আরেক নাম কি বলো তো? রেখা বর্ণালী আরেক নাম কিন্তু আমরা বলে আসি যে পারমাণবিক বর্ণালী। পারমাণবিক বর্ণালী বলার কারণটা কি? পারমাণবিক বলার কারণ হচ্ছে ডিফারেন্ট পরমাণুর জন্য ডিফারেন্ট বর্ণালী রেখা হয়। ওকে, তোমার ডিফারেন্ট পরমাণু মনে রাখবে। পারমাণবিক বর্ণালী হওয়ার কারণ কি? পরমাণু ডিফারেন্ট, সো তোমার বর্ণালী রেখা ডিফারেন্ট। ওকে, সো ডিফারেন্ট টাইপের পরমাণু, এর জন্য তোমার ডিফারেন্ট টাইপের বর্ণালী রেখা হবে। সো এই জিনিসটার মাধ্যমে দেখো, তাহলে কি তুমি উল্টাটা চিন্তা করতে পারো না যে ভাই আমার যদি বর্ণালী রেখা সম্বন্ধে একটা আইডিয়া থাকে, তাহলে কি আমি ওই মৌলটা সম্বন্ধে একটা আইডিয়া পেয়ে যাই না? সো ওইভাবেই আমরা বর্ণালীর মাধ্যমে আমরা যে কোনো পরমাণু সম্বন্ধে আইডিয়া পেতে পারি। সো দেখো, পরমাণুর গঠনের উপর বর্ণালী নির্ভর করে, যেটা আমরা আগেই বলে আসি যে বর্ণালী নির্ভর করে কার উপর ভাইয়া? বর্ণালী নির্ভর করে আমাদের পরমাণুর গঠনের উপর। পরমাণুর গঠনের উপর আমাদের বর্ণালী নির্ভর করে। সো প্রত্যেকটি পরমাণুর একটা নির্দিষ্ট গঠন আছে, মেইনলি হচ্ছে প্রোটন স্ট্রাকচারটা, এদের যে প্রোটনিক স্ট্রাকচারটা, যে সোডিয়ামের ক্ষেত্রে কি হয় 2 8 1, তারপরে আর্গনের ক্ষেত্রে কি হয় 2 8 8, এরকম যে ডিফারেন্ট স্ট্রাকচার, এর কারণে মূলত এই ডিফারেন্সটা হয়ে থাকে। সো বেশি কথা না বাড়ি আমরা ডিরেক্ট চিত্রে চলে যাই। চিত্রটার দিকে দেখো একটু। এই যে সোডিয়ামের ক্ষেত্রে দেখো, সোডিয়ামের ক্ষেত্রে আমরা এক একটা করে দেখি। সোডিয়ামের ক্ষেত্রে আমরা দেখতে পারতেছি যে যখন শোষণ করছে, তো শোষণের সময় কোন কোন লাইনটা অ্যাবজর্ব করছে দেখতে পারতেছি আমরা, আর বিকিরণের সময় কোন কোন লাইনটা বিকিরণ করছে সেটাও দেখতে পারতেছি। আবার দেখো তুমি সোডিয়ামের ক্ষেত্রে দেখো, সোডিয়ামের যে বিকিরণের যে স্পেকট্রামটা, আর সাথে নাইট্রোজেনের শোষণেরটা একটু বিকিরণেরটা কম্পেয়ার করো। দুইটা দেখে দেখছো, দুইটার ক্ষেত্রে কিন্তু ডিফারেন্ট টাইপের তুমি দেখতে পারতেছো। আমি জাস্ট এদিকে আঁকি, দুইটার ক্ষেত্রে কিন্তু তুমি ডিফারেন্ট টাইপের লাইনস দেখতে পারতেছো না? সোডিয়ামেরটার জন্য যেখানে লাইন পেয়েছো, নাইট্রোজেনের জন্য হয়তো ডিফারেন্ট পজিশনের লাইনটা পেয়েছো। আবার দেখো নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন,
হাইড্রোজেনের ক্ষেত্রে ডিফারেন্ট টাইপের লাইন পাচ্ছ। তো এই যে ডিফারেন্সটা এটাকে আমরা বলে থাকি কি, এটাকে আমরা বলে থাকি রেখা বর্ণালী। অ্যান্ড এই ডিফারেন্ট মৌলর ক্ষেত্রে রেখা বর্ণালী ডিফারেন্ট হওয়ার কারণে এর মাধ্যমে আমরা মৌল শনাক্তকরণ করতে পারি। ওকে, আর এক্ষেত্রে দেখো আমি কিছু কথা এক্সট্রা বলি। এখানে এই যে কিছু ফিক্সড লাইন পাওয়া যায়, এই যে ফিক্সড লাইনগুলো একটা নাম আছে, এগুলোকে বলা হয় নাছোড় বর্ণালী। তো দেখো কিছু নমুনার মধ্যে এই জায়গাটা থেকে খেয়াল করো, এই জায়গাটা থেকে যে কিছু নমুনার মধ্যে ওই মৌলের মাত্রা কমাতে থাকলেও বর্ণালী থেকে রেখাসমূহ ক্রমান্বয়ে অদৃশ্য হয়ে থাকে। ওকে, তবে এরপরও কিছু রেখা থেকে যায়। জিনিসটা হচ্ছে কি, দেখো যে তোমার কনসেন্ট্রেশনের উপর বর্ণালীটা ডিপেন্ড করে। তোমার যদি কনসেন্ট্রেশন খুবই হাই দাও তখন কি অনেকগুলো পরমাণু, মানে এক মোল করে তুমি যদি 1 মোল সোডিয়াম দাও, 1 মোল সোডিয়াম মানে কি 23 গ্রাম সোডিয়াম, 23 গ্রাম সোডিয়াম, এখানে অনেকগুলো পরমাণু আছে। সো প্রত্যেকটা পরমাণু থেকে তোমার বর্ণালী বের হচ্ছে, তাহলে কি তোমার অনেক ইন্টেন্স লেভেলের বর্ণালী কালার পাবা, একটা ভাইব্রেন্ট কালার পাবা। তুমি যদি আস্তে আস্তে এর পরিমাণ কমাতে থাকো, 23 গ্রাম থেকে 11 গ্রাম করলা, 10 গ্রাম করলা, আস্তে আস্তে 1 গ্রামে চলে আসলা, তাহলে ক্রমান্বয়ে তোমার বর্ণালীর যে ইন্টেন্সিটিটা সেটা কমতে থাকে না? যতই তুমি ওয়েট কমাও, তুমি দেখবে একটা পর্যায়ে তুমি যতই বর্ণালীকে কমাতে, ইন্টেন্সিটি কমাতে একদম জিরোর কাছাকাছি নিতেও যাও যদি, তারপরে তুমি দেখবা কিছু রেখা অলওয়েজ থাকে। মানে ওদের ফিচারই হচ্ছে ওটা, যে মনে করো তুমি ওকে যতটাই হার্শ কন্ডিশনে রাখো না কেন, ওর মধ্যে ওর যে ক্যারেক্টারিস্টিক ফিচারটা সেটা অলওয়েজ বর্তমান থাকবে। অ্যান্ড এই যে ক্যারেক্টারিস্টিক ফিচার বর্ণালীর ক্ষেত্রে, সেটাকে আমরা বলি নাছোড় বর্ণালী। তো এই জিনিসটা মনে রাখবা যে তুমি বর্ণালীর ইন্টেন্সিটিটাকে কমানোর জন্য তুমি যতই ঘনমাত্রা কমাও না কেন একটা পদার্থের, বাট ওই পদার্থের বর্ণালী রেখার মধ্যে কিছু স্পেসিফিক লাইন থাকবেই, সেটাকে আমরা বলি কি নাছোড় বর্ণালী। সো এদেরকে আমরা নাছোড় বর্ণালী বা নাছোড় রেখা বর্ণালী বলা হয়। যে ইংলিশে কি বলা হয়, ইংলিশে বলা হয় এদেরকে পারসিস্টেন্ট লাইন। ওকে, পারসিস্টেন্স লাইন বলা হয়। এই যে একটু মনে রাখবা যে নাছোড় বর্ণালী কাকে বলা হয়, যে প্রত্যেকটা পরমাণুর ক্ষেত্রে কিছু ফিক্সড লাইন থাকে, সেটাকে আমরা নাছোড় বর্ণালী বলে থাকি। এবং এই নাছোড় বর্ণালীর মাধ্যমে কিন্তু আমরা মৌল শনাক্তকরণ করতে পারি। সো মৌল শনাক্ত করা হয় কোন জিনিসটার উপর ফোকাস করে, মনে রাখবা মৌল শনাক্তকরণ করা হয় নাছোড় বর্ণালীকে ফোকাস করে। সো আচ্ছা আমরা কিছু মৌলের ক্ষেত্রে এই জিনিসগুলো একটু জেনে নিই যে কোন কালারটা দেখানো হয়। সো মনে রাখবা ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের সোডিয়াম। সো সোডিয়ামের ক্ষেত্রে কি দেখো, সোডিয়ামের ক্ষেত্রে মনে রাখবা দুইটা উজ্জ্বল হলুদ বর্ণ পাওয়া যায়। ওকে, উজ্জ্বল হলুদ বর্ণের দুইটা পাওয়া যায়, এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে যে দুটি উজ্জ্বল হলুদ বর্ণের সূক্ষ্ম রেখা পাওয়া যায়। এটা কার জন্য? এটা হচ্ছে সোডিয়ামের জন্য। সে দুইটা ল্যামডা চাইলে মনে রাখতে পারো তোমরা যে দুইটা ল্যামডার কি হয়। সো প্রথম যেটা সেটা ল্যামডা হয় তোমার 589 ন্যানোমিটার, আর সেকেন্ড যেটা সেটা ল্যামডা হয় কত 590 ন্যানোমিটার। সো এই যে দুইটার ক্ষেত্রে দুটো ডিফারেন্ট ল্যামডা, এটা মনে রাখতে পারো চাইলে তোমরা। ওকে, বাট তোমার জাস্ট কালারটা মনে রাখতে হবে যে তোমার কোন কালারটা পাওয়া যায়, সেটা হচ্ছে উজ্জ্বল হলুদ কালারের দুইটা রেখা পাওয়া যায় সোডিয়ামের ক্ষেত্রে। এতটুকু মনে রাখে তোমার জন্য এনাফ, ল্যামডা না মনে রাখলেও হবে। এরপর আসে হাইড্রোজেন। সো হাইড্রোজেনের ক্ষেত্রে মনে রাখবা, হাইড্রোজেনের ক্ষেত্রে তোমার 4টা রেখা বর্ণালী পাওয়া যায়। কয়টা রেখা বর্ণালী পাওয়া যায়? 4টা রেখা বর্ণালী পাওয়া যায়। এবং এই 4টার কালার কি হয় সেটা মনে রাখতে হবে। সেটা হচ্ছে দেখো বেগুনি, নীল, আসমানি, লাল। তো তুমি একটা সূত্রের মাধ্যমে চাইলে মনে রাখতে পারো যে এই যে বেনি আসহ কলা বলি না, এভাবে তুমি মনে রাখতে পারো যে তোমার হাইড্রোজেনের জন্য কি পাওয়া যায়, বেনি আলা, এরকম এই 4টা কালার পাওয়া যায়। বেনি আলা মানে বেগুনি, নীল, আসমানি, লাল, এই 4টা কালার তুমি হাইড্রোজেনের জন্য অলওয়েজ ফিক্সড 4টা রেখা পাবাই। ওকে, ল্যামডা মনে না রাখলে হবে, বাট তোমার এই 4টা মনে রাখা লাগবে যে আমার কোন কোন কালারের পাওয়া যায়। ওকে, কোন কালার পাওয়া যায় সেটা হচ্ছে কি তুমি লাল পাও, তুমি আসমানি পাও, তুমি নীল পাও, অ্যান্ড লাস্ট অফ অল তুমি বেগুনি পাও। সো এই যে 4টা কালার, এই 4টা কালার পাওয়া যায় আমাদের কার জন্য? ভাইয়া হাইড্রোজেনের জন্য। সো সোডিয়াম হাইড্রোজেন গেল, সামনে আগে একটু আমরা এরপর আসতেছে কি আমাদের ভাইয়া, এরপর আসতেছে আমাদের পারদ বা মার্কারির জন্য। পারদ আর মার্কারির জন্য অনেকগুলো রেখা পাওয়া যায়। সো এর মধ্যে 3টা কি, সেটা হচ্ছে সবুজ, কমলা, লাল, এই 3টা মনে রাখতে পারো। রেড, গ্রিন আর অরেঞ্জ, এই 3টা কালার পাওয়া যায়। ল্যামডা নাম মনে রাখতেও হবে। এরপর দেখো আমাদের স্ট্রনশিয়ামের জন্য আমরা কি পাই দেখো, স্ট্রনশিয়ামের জন্য অনেকগুলো পাওয়া যায়। মনে ভাই স্ট্রনশিয়ামের জন্য মূলত 7টা বর্ণালী রেখা পাওয়া যায়। 4টা আর 3টা, টোটাল আমরা কয়টা পাই? টোটাল আমরা কিন্তু তাহলে স্ট্রনশিয়ামের জন্য 7টা রেখা বর্ণালী পাই। এটা আমাদের একটু মনে রাখতে হবে যে স্ট্রনশিয়ামের জন্য 7টা পাওয়া যায়। 7টার মধ্যে 4টাই হচ্ছে কি দেখো ভাই, 4টাই হচ্ছে আমাদের আসমানি, 4টাই হচ্ছে আসমানি কালারের, আর লাল কালারের হচ্ছে 3টা। এই জিনিসগুলো আমরা একটু মনে রাখবো। ওকে, যে স্ট্রনশিয়ামের জন্য 7টা পাওয়া যায়, তার মধ্যে 4টাই হচ্ছে আসমানি, আর বাকি 3টা হচ্ছে কি, বাকি 3টা হচ্ছে আমাদের লাল কালারের। এখন লালের স্পেকট্রামটা অনেক, মানে প্রত্যেকটা লাইনের তো স্পেকট্রাম অনেক বড় হয়, সেই জন্য একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে এটা লিমিটেড থাকে। ওকে, আর পারদের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট জিনিস সেটা আমাদের মনে রাখতে হবে যে দৈর্ঘ্যের বিন্যাস যখন তুমি করবা, বিন্যাস করবা, তখন কমলা কালারটা সব থেকে স্পষ্ট দেখা যায়। ওকে, সব থেকে স্পষ্টভাবে দেখা যায় কমলা কালারটা। এই জিনিসটা একটু মনে রাখবা যে তোমার এখানে
গ্রিন, রেড, অরেঞ্জ তিনটেই আছে, বাট সব থেকে ভাইব্রেন্ট কালার দেয় কমলাটা, ওটাকে তুমি বেশি স্পেসিফিকভাবে দেখতে পারো। ওকে, এরপর আসি আমরা ইউভি। সো ইউভি হচ্ছে আরেকটা স্পেকট্রাম লাইট, যেটা আমরা সবাই জানি। ইউভির রেঞ্জটা কত থেকে কত হয় তোমাদের আগে সবাই মনে আছে যে ইউভি রেঞ্জটা কত হয় আমাদের যে এই যে ইউভি লাইটটা, আলট্রাভায়োলেট বা ইউভি লাইট যেটা, সেটা আমাদের কত হয়, আমাদের যে ইউভি লাইট বা ইউভি স্পেকট্রাম সেটা আমাদের 10 থেকে 380 ন্যানোমিটার, 10 থেকে 380 ন্যানোমিটার রেঞ্জের মধ্যে যে লাইটটা সেটাকে আমরা বলে থাকি ইউভি লাইট। সো এই যে ইউভি লাইট 10 থেকে 380 ন্যানোমিটারের মধ্যে হয়ে থাকে। অ্যান্ড এই যে এটা, তো তুমি যদি ল্যামডা জানো, দেখো এটা হচ্ছে কি আমাদের ল্যামডা, তুমি যদি ল্যামডা জানো তাহলে এর ক্ষেত্রে কি আমরা E=hc/λ বের করতে পারি না বলো তো? এই hc/λ দিয়ে আমরা এনার্জি বের করতে পারি চাইলে, আবার আমরা চাইলে ফ্রিকোয়েন্সিও তো বের করতে পারি। ফ্রিকোয়েন্সি কী হবে, c/λ বের করতে পারি। সো এভাবেই বিভিন্ন ক্যালকুলেশন করে এখানে দেখা গেছে যে এর ক্ষেত্রে তোমার ফ্রিকোয়েন্সিটা কত হয়, তোমার ফ্রিকোয়েন্সিটা হয় 8 × 10⁻14 থেকে 8 × 10⁻16 হার্টজ পর্যন্ত ফ্রিকোয়েন্সি হয়ে থাকে। এবং এখানে তোমার মনে রাখতে হবে যে এটাকে আমরা 3টা অঞ্চলে ভাগ করতে পারি। আমাদের এই যে বড় যে ইউভির স্পেকট্রামটা সেটাকে আমরা 3টা রেঞ্জে ভাগ করতে পারি। 3টা রেঞ্জ, একটা হচ্ছে UVA, একটা UVB আর একটা হচ্ছে UVC। কোনটার কত রেঞ্জ আমরা দেখতে পারতেছি এখানে, যে 100 থেকে 240, 280 থেকে 315, 315 থেকে 400 ডিফারেন্ট রেঞ্জে তুমি ইউভিটাকে ভাগ করতে পারো। আরেকটা জিনিস মনে রাখবা তোমাদের, যে ল্যামডার মান যত কম হবে, এখানে থেকে খেয়াল করো ল্যামডার মান যত কম এর মান কিন্তু তত বেশি। সো যেহেতু ল্যামডা আর এর মধ্যে ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাহলে ভাইয়া এই যে আলট্রাভায়োলেট এর তরঙ্গ দৈর্ঘ্য যত কম এর এনার্জি তত বেশি, আবার এর তরঙ্গ দৈর্ঘ্য যত বেশি তার এনার্জি তত কম। সো আমরা বলতে পারি যে ইউভিসি যেটা, ইউভিসি এর ক্ষেত্রে দেখো ল্যামডাটা কি সব থেকে কম। সো ল্যামডা সব থেকে কম হলে এর ক্ষেত্রে কি এনার্জিটা, এর ক্ষেত্রে যে এনার্জি হবে সেটা আমার কী হবে, সব থেকে বেশি হবে। আর ইউভি এর ক্ষেত্রে কি হবে, এনার্জি আমার সব থেকে কম হবে। সো এই ডিফারেন্সটা একটু আমরা মাথা খাটায়া পরীক্ষা হলে যদি আসো তখন আমরা বের করার ট্রাই করবো। অ্যান্ড ইউভির মেইন ব্যবহার কোথায় করা হয় মনে রাখবা, ইউভির মেইন ব্যবহারটা করা হয় আমাদের জাল টাকা এবং জাল পাসপোর্ট শনাক্তকরণে। এই জিনিস তোমাদেরকে একটু বলে রাখি যে ইউভির যে ইউজটা, যদি তোমরা আলাদা একটা আমাদের টপিক ছিল যেখানে বর্ণালী সম্বন্ধে পড়ানো হয়েছে, ওইখানে আমরা দেখছি যে ব্যবহারটা কোথায়। তারপর আমি একটু মনে করে দিতে চাই তোমাদেরকে যে এটার মেইন ইউজের মধ্যে হচ্ছে আমাদের জাল টাকা ও পাসপোর্ট শনাক্তকরণ। ওকে, এই কাজে কিন্তু আমরা মূলত আমাদের ইউভিটা ব্যবহার করে থাকি। আচ্ছা, তো সামনের দিকে আগানো যাক একটু। এখন আমরা ওইটাই দেখবো যে জাল টাকা এবং জাল পাসপোর্ট কীভাবে শনাক্তকরণ করা হয় ইউভি ইউজ করার মাধ্যমে, সেটা দেখে আসো। সো ফার্স্ট অফ অল আমাদের একটা বেসিক কথা বুঝতে হবে যে জাল টাকা এবং জাল পাসপোর্টের মধ্যে একটা স্পেশাল টাইপের কেমিক্যাল ইউজ করা হয়। মূলত বর্ণালীটাকে ইউজ করা হয়, মূলত মানে বর্ণালীর কনসেপ্টটাকে ইউজ করে আমরা এটাকে করে থাকি। বর্ণালীর কনসেপ্টটা কি তোমরা জানো, যে মনে করো এটা এখানে একটা, মনে করো এখানে কিছু একটা কেমিক্যাল আছে, কেমিক্যালটার সম্বন্ধে আমরা পরে আলোচনা করতেছি। এখানে একটা কেমিক্যাল আছে, যে কেমিক্যালটার ওই প্রপার্টিটা আছে যে তুমি যখন ওকে একটা নির্দিষ্ট এনার্জির লাইট দিবা ও কিছু অ্যাবজর্ব করবে লাইট, আর বাকি লাইট ইমিট করে দিবে। তো তুমি যদি এখানে এরকম কাজ করো, দেখো তোমার মনে করো এখানে ডিফারেন্ট টাইপের লাইটস আসতেছে। সো মনে করো তুমি এই টাকাটার উপরে তুমি এই যে ইয়েলো কালারের একটা লাইট আপতিত করলে, ওকে, এই লাইটটা তুমি এখানে দিলা, মনে করো E1 এনার্জির একটা লাইট দিলা। ওকে, E1 এনার্জি লাইটটা যখন তুমি দিবা, তুমি দেখলা টাকাটা করতেছি, এই যে টাকা, এই টাকা করতেছি এখান থেকে এই E2 এনার্জিটাকে, E2 তরঙ্গদৈর্ঘ্যকে রিলিজ করতেছে। সো তুমি ওকে দিলা কি E1 অ্যান্ড তুমি পেলা E2 অ্যান্ড তুমি এটাকে মেজারমেন্ট করে দেখলা, তুমি এখানে মেজারমেন্ট করে দেখলা যে E1 এর ভ্যালুটা E2 এর থেকে বেশি, E1 এর ভ্যালুটা E2 এর থেকে বেশি, মানে E1 থেকে কিছু পরিমাণ এনার্জি টাকাটা অ্যাবজর্ভ করছে। এই যে টাকাটা অ্যাবজর্ভ করলো, দেখো তুমি এখানে দেখো E1 এর থেকে টাকাটা যখন অ্যাবজর্ভ করলো এনার্জিটা, এখন তুমি এখান থেকে বলো তো E1 এর জন্য তোমার যদি হয় λ1 আর E2 এর জন্য যদি তোমার ল্যামডাটা হয় λ2, তাহলে এখন তুমি বলো তো যেহেতু E1 E2 এর থেকে বড়, তাহলে ল্যামডাদের মধ্যে কানেকশন কী হবে, ল্যামডাদের মধ্যে কানেকশন হবে λ2 বড় হবে। সো এর ফলে আমরা দেখি যখন এই আলোটাকে তুমি ফালাও, এই আলোটাকে মনে করো এটা তো ইউভি আলো, মনে করো E1 যে আলোটা তুমি ফালালা, তুমি E1 এর যে এনার্জিটা ওকে দিলা, লাইটটা দিলা, এটা মনে করো তোমার কি লাইট, এটাকে মনে করো যদি আমরা বলি ইউভি লাইট। সো ইউভি লাইট এটার ক্ষেত্রে কী হয়, এটার ক্ষেত্রে তো ল্যামডাটা কম হয়। সো তুমি যখন ইউভি লাইট দিলা, ইউভি লাইট যখন তুমি যখন দিলা তখন এনার্জি কম, মানে এনার্জি বেশি, ল্যামডা কম, তখন কি হলো
E2 ক্ষেত্রে যখন তুমি এনার্জিটা পেলা, তুমি যখন এই লাইটের যে এনার্জিটা রিলিজ হইলো, ওখানে তুমি দেখলা যে ল্যামডাটা বেড়ে যায়। সো ল্যামডা বেশি এখানে, এখানে কী হবে, আমার ল্যামডাটা বেশি হয়ে যায়। সো ল্যামডা বেশি, ইউভি এর থেকে ল্যামডা বেশি কার? ভিজিবল লাইট। সো কাহিনীটা এখানেই হয় যে তুমি যখন জাল টাকা বা জাল পাসপোর্ট, মানে নর্মাল আমাদের যে রেগুলার রিয়েল টাকা বা রিয়েল পাসপোর্টের ক্ষেত্রে যখন তুমি এর উপরে ইউভি লাইট দাও, ইউভি লাইটটা যখন তুমি ফালাও, তখন ইউভি লাইটের মধ্যে মানে ওই টাকায় কিছু কেমিক্যাল থাকে, যেই কেমিক্যাল কি করে ওই লাইটটাকে অ্যাবজর্ভ করে, লাইটের কিছু পার্টিকেল বা কিছু এনার্জি অ্যাবজর্ভ করে, বাকি এনার্জিটাকে, বাকি শক্তিটা সেটাকেও রিলিজ করে দেয়। তাহলে এখানে কি হলো, এনার্জিটা কমে গেল, কারণ ও অ্যাবজর্ভ করে ফেলছে কিছু। এই যে এনার্জিটা কমে গেল, এনার্জি কমে গেলে কি হয়, ল্যামডা বেড়ে যায়। সো এর ফলে কী হলো, ল্যামডাটা বেড়ে গেল। সো ইউভি তো আমরা খালি চোখে দেখতে পারি না, বাট ভিজিবল লাইট আমরা খালি চোখে দেখতে পারি। তখন আমরা দেখি টাকা থেকে একটা কালার বের হয়ে আসতেছে। এই যে কাহিনীটা, এই কাহিনীটাকে আমরা বলি ফ্লুরোসেন্স। তোমরা যারা আগের লেকচারটা করেছো তোমরা ফ্লুরোসেন্স জিনিসটা জানো। এই যে কাহিনীটা, এই কাহিনীটাকে আমরা বলি ফ্লুওরেসেন্স। ওকে, সো এটাকে আমরা ফ্লুরোসেন্স বলতে পারি। সো এটাই হচ্ছে জাল টাকা বা জাল পাসপোর্টের মেইন মেকানিজমটা। মেইন মেকানিজমটা হচ্ছে এটাই যে দেখো, যে টাকার উপর যে কালির প্রলেপ দেওয়া থাকে তাতে এমন ইউভি ফ্লুরোসেন্স উপাদান থাকে যাতে করে নির্দিষ্ট কম্পাঙ্কের ইউভি লাইট পড়লে এটা আলো প্রতিফলন করে। ওকে, সো বুঝলাম আমরা যে টাকায় যে কালারটা ইউজ করা হয় সেখানে ইউভি ফ্লুরোসেন্স নামের একটা কেমিক্যাল ইউজ করা হয়। এই কেমিক্যালটা অনেক জিনিস আছে, সেটা আমি একটু পরে দেখবো ফ্লুরোসেন্টটা কি। সো এটা দেওয়ার ফলে কি হয়, তুমি যখন এর মধ্যে কোনো ইউভি লাইট দাও তখনও ভিজিবল রে দেয়, যে জিনিসটা জাল টাকা বা জাল পাসপোর্টের ক্ষেত্রে করা সম্ভব হয় না। সো দিস ইজ দ্য মেকানিজম। এখন আসো ফ্লোরোসেন্ট সম্বন্ধে একটু জেনে নিই আমরা। ফ্লোরোসেন্টটা কী হয় দেখো, ফ্লোরোসেন্ট ফসফোর বলা হয়, এটাকে বলা হয় ফ্লোরোসেন্ট ফসফোর। সো ফসফোর জিনিসটা কি, কোনো রাসায়নিক বস্তু যেটা ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্য অ্যাবজর্ভ করে বৃহৎ তরঙ্গদৈর্ঘ্য রিলিজ করবে, সেটাকে আমরা বলি কি, ফসফোর। সো ফসফোরের ক্ষেত্রে দেখো এই যে ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্য মানে ইউভি লাইট মানে অ্যাবজর্ভ করতেছে এবং দৃশ্যমান আলো রিলিজ করতেছে। সো এই জিনিসটার উপর ফোকাস করবো আমরা একটু, যে ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্য সেটা হচ্ছে কি আমাদের ইউভি লাইট। সো দেখো আমাদের ইউভি লাইটটাকে অ্যাবজর্ভ করতেছে অ্যান্ড ভিজিবল লাইট সেটাকে আমাদের ইমিট করতেছে। এই হচ্ছে ডিফারেন্টটা, যে ও তোমার কী করবে, তোমার ইউভি লাইটটাকে অ্যাবজর্ভ করবে এবং ভিজিবল লাইটটাকে ইমিট করবে। সো এর ফলে যে কাহিনীটা হয় এটাকে বলা হয় ফ্লুরোসেন্স, অ্যান্ড এই কেমিক্যালটাকে বলা হয় ফ্লুরোসেন্স ফসফোর। ওকে, এখন জালটাকে আমরা যে ফ্লুরোসেন্ট ফসফোরটা ইউজ করি সেখানে ডিফারেন্ট টাইপসের আমাদের ধাতব অক্সাইড থাকে, ডিফারেন্ট টাইপের মেটাল অক্সাইড থাকে এবং ডিফারেন্ট টাইপের ল্যান্থানাম আয়ন্স থাকে। সো তোমরা অধ্যায় 3-এর যে লেকচার সেখানে আমরা ল্যান্থানাম অ্যাক্টিনাম সম্বন্ধে আইডিয়া আছে আমাদের, আই গেস, বা পর্যায় সারণী সম্বন্ধে সবারই আইডিয়া আছে। সো ল্যান্থানাইডের যে 15টা মৌল থাকে ওরা এখানে কন্ট্রিবিউট করতে পারে। যেমন দেখো, যেমন কী কী আছে আমাদের মৌলগুলোর দিকে একটু তাকাই। যেমন হচ্ছে আমাদের ইরিটিয়াম অক্সাইড Y2O3, ইউরোপিয়াম আয়ন কিন্তু দুইটা হয় মনে রাখবা, U3+ হয়, U3+ সেটা কিন্তু লাল কালারের, মনে রাখবা U3+ যেটা সেটা হচ্ছে আমাদের লাল কালারের। এর বাইরে আরেকটা পাওয়া যায়, সেটা কি, সেটা হচ্ছে ইউরোপিয়াম 2+ আয়ন। এই যে দেখো ইউরোপিয়াম 2+ আয়ন, এটার কথাই বলতেছিলাম। ইউরোপিয়াম 3+ ছাড়াও ইউরোপিয়াম 2+ আয়ন, সেটা কিন্তু আবার নীল। সো এখানে ঝামেলা পড়বা তুমি, যে ইউরোপিয়াম 3+ আয়নের জন্য লাল কালারটা দেখা যায় আর ইউরেনিয়াম 2+ আয়নের জন্য নীল কালারটা দেখা যায়। লাল নীলের কাহিনীতে যাতে আমরা আটকে না পড়ি। এরপর কি দেখো, এরপর আছে আমাদের সেরিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম অক্সাইড, অতটা ইম্পর্টেন্ট না, জাস্ট মনে রাখতে পারো একটু, সেরিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম অক্সাইড এটা ইউজ করা হয়। বাট এটা মনে রাখা লাগবে, সেটা হচ্ছে যে টার্বিয়াম আয়ন যেটা Tb3+, এটা খুবই ইম্পর্টেন্ট। টার্বিয়াম 3+ আয়নটা পরীক্ষায় লিখলে স্যাররা খুশি হয় না। সো এটা হচ্ছে সবুজ কালার দেয়, এটা মনে রাখবে একটু। সো ইউরোপিয়াম আয়ন, ইরিটিয়াম অক্সাইড আর টার্বিয়াম আয়ন, এই তিনটা যদি তুমি পরীক্ষায় লিখে আসতে পারো দ্যাটস এনাফ, বাকিগুলো অতটা ইম্পর্টেন্ট ক্যারি করে না। ওকে, সেই হচ্ছে আমাদের ফ্লুরোসেন্ট ফসফোর। এই কালিগুলাই কি করে, ওই বৈশিষ্ট্যটাকে প্রকাশ করে যে তুমি ওকে একটা ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্য দেবা, ও তোমাকে একটা বৃহৎ তরঙ্গদৈর্ঘ্য রিলিজ করে দিবে, যার মাধ্যমে তুমি শিওর হতে পারবা যে এই টাকা বা এই পাসপোর্টটা হচ্ছে রিয়েল পাসপোর্ট। আচ্ছা, তো এখানে ওই কাহিনীগুলো বলা হয়েছে যে আমাদের যে ফেক কারেন্সিগুলো ওইটা এই কাজটা করতে পারে না, মেইন কারেন্সিগুলো এই কাজটা করতে পারে। অ্যান্ড এই যে কাহিনীটা হয়, এই কাহিনীটাকে আমরা কি বলি, এই কাহিনীটাকে আমরা বলি প্রতিপ্রভা। ওকে, এই কাহিনীটাকে আমরা প্রতিপ্রভা বলি, ফ্লোরোসেন্স। আগের লেকচারটা আমরা ফ্লোরোসেন্স জিনিসটা নিয়ে খুবই ডিটেলস আলোচনা করছি। ফ্লোরোসেন্স, লুমিনেসেন্স, তারপর ফটোলুমিনেসেন্স, তারপর আরেকটা কি বলে ওটাকে, ফসফোরেসেন্স। এই তিনটা নিয়ে খুবই ডিটেলস আমরা ভাগ করে দেখাচ্ছি যে ফ্লোরোসেন্স ফসফোরেসেন্সের মধ্যে কাহিনীটা কি। বাট আমি একটু বলে রাখি, প্রতিপ্রভাটা হচ্ছে কি, যখন তুমি যখন 10⁻8 সেকেন্ডের
কম সময়, তুমি যখনই 10⁻8 সেকেন্ডের কম সময়ের মধ্যে তুমি বর্ণালী দেখতে পারবা তখন সেটাকে আমরা ফ্লোরোসেন্স বলি। আর 10⁻8 সেকেন্ডের থেকে যদি বেশি হয়ে যায় সেটাকে আমরা কি বলি? ফসফোরেসেন্স। এই জিনিসটা আমরা মনে রাখবো একটু। আচ্ছা, এখন আসো আইআর। আইআর রশ্মিটা আমরা অনেক জায়গায় ইউজ করি। আইআর রশ্মিটা কি তোমাদের মনে আছে? আই গেস যে ভিজিবল লাইটের পরে হচ্ছে আমাদের আইআর রশ্মি। অ্যান্ড আইআর যে রেটা, আইআর রের আমাদের রেঞ্জটা কত হয় তোমাদের মনে আছে? আই গেস আইআর রের রেঞ্জটা হয় আমাদের 780 থেকে 10⁻6 ন্যানোমিটার, 780 থেকে 10⁻6 ন্যানোমিটারের মধ্যে এর রেঞ্জটা হয়ে থাকে। খুবই হিউজ একটা স্পেকট্রাম নিয়ে থাকেও। আর 10⁻6 ন্যানোমিটারকে আমরা 1 মিলিমিটারও বলতে পারি, কোনো সমস্যা নাই। ওই যে এটাই 780 to 1 মিলিমিটার। এখন তোমরা জানো যে এই কাহিনীতে আর না গেলাম যে 10⁻6 মিলিমিটার মানে 10⁻6 ন্যানোমিটার মানে কিন্তু 1 মিলিমিটার। ওকে, এটা তোমরা নিজেরা ক্যালকুলেশন করে দেখে নিও। সো এখন কথা হচ্ছে যে এই আইআর রশ্মিটার কাজটা কি? ইউভির যেমন 3টা ছিল, ইউভি এ বি সি, সেরকম আইআরেরও 3টা পার্ট আছে। একটা হচ্ছে নিয়ার্স আইআর, মিডল আইআর, আর একটা হচ্ছে ফার আইআর। সো এখানে আমি একটু তোমাকে ডিফারেন্সিয়েট করে দিই কোনটা কি। নিয়ার্স আইআর যেটা, সেটাকে আমরা সংক্ষেপে বলি কিন্তু এনআইআর। নিয়ার্স আইআরকে আমরা সংক্ষেপে এনআইআর বলে থাকি। এরপরে যে এম আইআর, মিডলস আইআর, আর একটা আছে আমাদের এফআইআর, ফার্স আইআর। তিনটা কাজে ব্যবহার করা হয়। এদের মধ্যে আমি একটু বলে দিই, এনআইআর যেটা সেটা তোমার 780 থেকে 2500 ন্যানোমিটার পর্যন্ত কাজ করে। ওকে, 780 থেকে 2500 ন্যানোমিটার রেঞ্জের মধ্যে এটা কাজ করে। আমাদের যে এমআইআর যেটা, সেটা হচ্ছে আমাদের 2500 থেকে 25,000 ন্যানোমিটার রেঞ্জে কাজটা করে থাকে। আর আমাদের এফআইআর যেটা, সেটা আমাদের কি হয় দেখো, 25,000 থেকে 10⁻6 ন্যানোমিটার এই রেঞ্জের মধ্যে কাজ করে থাকে। সো আমরা ডিফারেন্সিয়েট করে দিলাম কোনটা কতটুকু রেঞ্জের মধ্যে কাজ করে। আর এখানে দেখো, এখানে অনেক কাহিনী আছে যে ম্যাগনেটিক ডাইপোলের মাধ্যমে সৃষ্টি হয়, অণুর কম্পাঙ্ক থাকে। এটা আমরা এমআরআই মেশিন নিয়ে যখন আলোচনা করবো তখন তুমি এটা সম্বন্ধে ডিটেলস বুঝে যাবে যে স্থায়ী ডাইপোলটা কীভাবে ক্রিয়েট হয়, কীভাবে লামোর প্রজেক্টাইলের মাধ্যমে জিনিসটাকে মেনটেন করা হয়। এটা আমি একটু পরে দেখাবো এটা। ওকে, সো এখানে আর আমি অতটা আগে যাইলাম আমাদের। সো এনআইআর, এমআইআর, এফআইআর, তিনটা আমরা বুঝতে পারছি আই গেস। চলো সামনের দিকে আগে আবার। আচ্ছা, এখন আসো প্রত্যেকটাকে আমরা ডিটেলস একটু দেখার ট্রাই করবো। এনআইআর, এমআইআর, এফআইআর তিনটার কাজ কি, কোথায় ইউজ করা হয় না করা হয়। বাট এত কথার মধ্যে কতটুকু আমাদের দরকার হবে সেটা আমি তোমাদেরকে এখান থেকে বলে দেবো, যে পরীক্ষার জন্য কতটুকু আর তোমাদের এক্সট্রা নলেজের জন্য কতটুকু ই করবে। কারণ অন্যরকম পাঠশালার ক্লাসগুলো আমরা ওই মোটর নিয়েই তৈরি করি, যে জাস্ট পরীক্ষার জন্য না, যাতে আমাদের নলেজটাকে আমরা ইনক্রিজ করতে পারি নিজেদের এক্সট্রিম লেভেল পর্যন্ত একদম। সো ফার্স্ট কথা হচ্ছে এনআইআর। ফার্স্টে বলে রাখছিলাম রেঞ্জটা কতটুকু, সেটা হচ্ছে 780 থেকে 2500 ন্যানোমিটারের মধ্যে। ওকে, সো তুমি যদি আইআরের ক্ষেত্রে চিন্তা করো, আইআরের যে ব্রড স্পেকট্রাম, ওর সাপেক্ষে কিন্তু এটা সব থেকে ছোটো পার্টটা। মানে আইআর তো 10⁻6 পর্যন্ত রেজ করা পসিবল, ওই তুলনায় কিন্তু এটা তরঙ্গ দৈর্ঘ্য কম। সো যেহেতু এটা তরঙ্গ দৈর্ঘ্যটা আইআরের পার্সপেক্টিভে কম, তাই কিন্তু এর শক্তিটা কিন্তু তুলনামূলক বেশি। ওকে, আবার বলতেছি এটা কিন্তু আইআর পার্সপেক্টিভে, অন্যগুলোর সাথে কম্প্যারিজন করতে যেও না। তুমি যদি এখন ইউভির সাথে কম্প্যারিজন করো তাহলে অবশ্যই এটা ইউভির থেকে বড়। সো ওই কথাটাই। আর এটাকে কোথায় ব্যবহার করা হয়? মূলত এটাকে ব্যবহার করা হয় কোথায়? আমরা চিকিৎসা ক্ষেত্রে মনে করি। চিকিৎসা ক্ষেত্রে যদি কোনো ব্লকেড হয়, মনে করো তোমার কোথাও রক্ত জমাট বেঁধে গেছে, মনে করো ব্রেনের কোনো একটা ভেইনের মধ্যে তোমার রক্ত জমাট বেঁধে গেছে, এখন ওই জায়গাটা এতই সেন্সিবল যে তুমি সার্জারি করতে পারতেছো না, তখন তুমি করবা কি, আইআর সিস্টেমটাকে ইউজ করবা। আইআর সিস্টেমটাকে ইউজ করে তুমি করবা কি, ওদের যে ভেইনটাকে বড় করে দিবা, এর ফলে কি হবে, জমাট বাঁধা রক্তটা গলে যাবে আস্তে আস্তে। সো এই কথাটাই দেখো, যে মাংসপেশিতে জমাট বাঁধা, অস্থি বিচ্ছিন্ন হওয়া, মাংসপেশির ব্যথা নিরাময় এটা ব্যবহার করি। আর রক্তে কি পরিমাণ হিমোগ্লোবিন কি পরিমাণ অক্সিজেন শোষিত আছে, এই জিনিসটা কিন্তু আমরা এনআইআর মাধ্যমে ইউজ করতে পারি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা লাগবে কিন্তু আমাদের, যে রক্তে অক্সিজেন কতটুকু, মানে হিমোগ্লোবিনের মধ্যে কতটুকু অক্সিজেন অ্যাবজর্বড আছে, সেটা আমরা কার মাধ্যমে জানি? এনআইআর এর মাধ্যমে জানতে পারি। এনআইআরকে আমরা দুইটা ক্ষেত্রে ইউজ করে থাকি, সেটা হচ্ছে কি, ডট ডিফিউজ অক্সাইড টমোগ্রাফি, ডিফিউজ অপটিক্যাল টমোগ্রাফি বা ডিফিউজ অক্সাইড টমোগ্রাফিও বলা হয়। এর কাজের জন্য আমরা নর্মালি দেখে থাকি। এই দেখো, এই যে এটাকে বলা হয় ডট। তো তোমার ব্রেনের মাথার চারপাশে এরকম অনেক বড় একটা জিনিস লাগায়, এটা লাগানোর পর তোমার ব্রেনটাকে পুরাটা পর্যবেক্ষণ করা হয় যে কীভাবে তোমার ব্রেনটা কাজ করতেছে, কোথাও কোনো ঝামেলা টামেলা হইলো কিনা। অ্যান্ড ডটে আমরা দুইটা অক্সাইড ইউজ করি। সেই দুইটা অক্সাইড কি, দুইটা অক্সাইডের একটা হচ্ছে আমাদের নাইট্রিক অক্সাইড, আর একটা দরকার নেই, রিমোট রাখো, নাইট্রিক অক্সাইড ব্যবহার করা হয়। সো নাইট্রিক অক্সাইডের মাধ্যমে কি দেখো, নাইট্রিক অক্সাইড স্নায়ুগুলোর মধ্যে সংকেতের মাধ্যমে পরিবাহিত হয় এবং উৎপন্ন নাইট্রিক অক্সাইড কোষ পুনর্নির্মাণ করতে এবং কোষের প্রদাহ ব্যথা কমাতে সাহায্য করে। সো এটাই
যে আমরা মূলত কি হয় আমাদের সিটি স্ক্যান বা ডট টমোগ্রাফি এই দুই কাজে আমরা কি করি, এই দুই কাজে আমরা মূলত আমাদের এই এনআইআরটা ইউজ করি এবং এটা মূলত নাইট্রিক অক্সাইডটাকে মেইন সোর্স হিসেবে ইউজ করে। এটা তোমার ডিফারেন্ট টাইপের ইনফ্লামেশন বলো বা ডিফারেন্ট টাইপের ব্লকেট বলো ওগুলোকে প্রতিহত করতে সাহায্য করে। এরপর আসি এমআইআর আর এফআইআর। সো ওই কথাবার্তা আগের মতোই, এমআইআর ক্ষেত্রে তোমার এই জিনিসটা মনে রাখা লাগবে যে রেঞ্জটা কত হয়, এফআইআর ক্ষেত্রে সেম, এদের রেঞ্জটা কতটুকু হয় এটা আমাদের মনে রাখতে হবে। ওকে, আর এরপর হচ্ছে আমরা এটাকে কোথায় কোথায় ইউজ করি ওই জিনিসটা ইম্পর্টেন্ট। তোমার আবার জৈব যৌগের কার্যকরীমূলক শনাক্তকরণে, কার্যকরীমূলক শনাক্তকরণে আমরা কোনটা ইউজ করি, এমআইআরটা ইউজ করি। এমআইআর কোথায় ইউজ করি, কার্যকরীমূলক শনাক্তকরণে। আর এফআইআরটা কোথায় ইউজ করি, এফআইআরটা আমরা নর্মালি ইউজ করি আমরা যে স্নায়বিক চিকিৎসায় ওই ক্ষেত্রে ইউজ করি। এটা মনে রাখবা যে স্নায়বিক রোগ আরোগ্যের জন্য আমরা নর্মালি এফআইআরটাকে ইউজ করে থাকি। সো এই জিনিসটা জানা এনাফ যে কোনটাকে আমরা কোথায় ইউজ করি না করি অ্যান্ড কত রেঞ্জের মধ্যে থাকে, কি কাজ, এগুলো জানলে আমাদের এনাফ এখানে। আচ্ছা, এখানে দেখো একটা চিত্র দেওয়া আছে যে আইআর থার্মোগ্রাফিটা আসলে কিভাবে করা হয়। তোমরা এই দুটো চিত্রের সাথে সবাই পরিচিত যে আমরা যখন নর্মাল টেম্পারেচার, একটা হিউম্যান বডির টেম্পারেচার যখন নর্মাল থাকে তখন ওটা কি এরকম দেখতে হয়, কিছুটা গ্রিন থাকে পুরোটা। যখনই টেম্পারেচার হঠাৎ করে বাড়তে শুরু হয় বা জ্বর হয় আমাদের, তখনই কি আস্তে আস্তে ডিফারেন্ট রিজিয়ন রেড দেখা যায়। এর মাধ্যমে কিন্তু আমরা জাস্ট একটা চিত্রের মাধ্যমে একটা যদি এরকম আইআর এই যে থার্মোগ্রাফিক যে ইগুলো, এইটাকে বলা হয় আইআর থার্মোগ্রাফি মেশিনটা, এই মেশিনটা তুমি যদি কারো গায়ের উপরে ধরো বা কারো দিকে তাক করে ধরো তাহলে তার কি বডি টেম্পারেচার নর্মাল কিনা বা তার বডি টেম্পারেচার বেশি কিনা সেটা তুমি রেডিয়েশনের মাধ্যমে পরিমাপ করতে পারবা। এটাই হচ্ছে আইআর এর ব্যবহারটা আমাদের। আচ্ছা, এখানে জাস্ট ওই কথাই বলা আছে যে চিকিৎসা ক্ষেত্রে আইআর রশ্মির ব্যবহারটা আমরা কীভাবে করে থাকি। ফার্স্ট কথাটা কি দেখো যে আমাদের যে ব্রেন, যে কোনো ব্রেন রিলেটেড যদি কোনো রিসার্চ করা লাগে বা ব্রেন রিলেটেড কোনো এক্সপেরিমেন্ট করা লাগে তখন আমরা কি ইউজ করি, আমরা ডট করতে পারি, ডিফিউজ অপটিক্যাল টমোগ্রাফি, বা আরেকটা কী করতে পারি আমরা সিটি স্ক্যান। সো এটা এখানে লিখছি কিনা আমি জানি না, যে এখানে হ্যাঁ এই তো সিটি স্ক্যানিং লেখা আছে। তো সিটি স্ক্যানিং এই দুইটা কাজে আমরা এই আইআরটা ইউজ করতে পারি। এবং এখানে আমরা কোন আইআরটা ইউজ করি তোমাদের আই গেস মনে আছে, এখানে আমরা ইউজ করি এনআইআরটাকে। ওকে, আইআর রশ্মির পার্টিকুলারলি এনআইআরটাকে আমরা এখানে ইউজ করে থাকি। এরপর আসে আমাদের এফআইআর। এফআইআরটাকে আমরা কোথায় ইউজ করেছিলাম, স্নায়বিক কাজের জন্য ইউজ করা। এখন এফআইআর এর দুইটা পার্ট আছে, একটা হচ্ছে লো ইমিশন, একটা হাই ইমিশন। সেটা একটু বলে দেখো, ডিপেন্ড করে লো ইমিশন না হাই ইমিশন কি, সেটা ডিপেন্ড করে তোমার কতটুকু ভেদ করে যেতে পারলো। যদি 4 সেন্টিমিটারের বেশি ভেদ করে তখন হাই এমিশন, আর কম হলে লো এমিশন। এই যে দেখো এখানে বলা আছে যে তোমার এফআইআরটা মূলত দুইভাবে কাজ করে, একটা হচ্ছে লো এমিশন আর একটা হচ্ছে হাই এমিশন। এই দুইটা কৌশলকেও অবলম্বন করে। লো এমিশন পদ্ধতিটা কি, সেটা হচ্ছে এফআইআর রশ্মি যদি ত্বকের নিচের মাংসপেশিকে খুব সামান্যভাবে উত্তপ্ত করে। বুঝতে পারছো এটা লো এমিশনটা কি, সেটা হচ্ছে খুব সামান্যভাবে উত্তপ্ত করতে পারলে সেটাকে আমরা বলি লো এমিশন। এটা অতটা বেশি ডিপে যায় না মাংসপেশির, সো অতটা বেশি কাজ ইফেক্টিভও হয় না। অন দ্য আদার হ্যান্ড হাই এমিশন যেটা, সেটা খুবই ডিপ পেনেট্রেট করতে পারে আমাদের বডিতে। যেমন দেখো 4 সেন্টিমিটারের গভীরে তোমার স্কিনে 4 সেন্টিমিটারের ডিপে যেতে পারে এটা। সো 4 সেন্টিমিটার ডিপে যদি যায়, অনেক হাই স্পেকট্রাম পেনেট্রেট করে এটা, এর কারণে ওটা খুবই ইফেক্টিভভাবে যে কোনো ড্যামেজ টিস্যু বা ক্যান্সার সেলের উপর ইফেক্টিভভাবে ইউজ করা যায়। আচ্ছা, এরপর দেখো এমআরআই। সো এমআরআই জিনিসটা কি, এমআরআই হচ্ছে ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং। ফুল ফর্মটা মনে রাখবা যে এমআরআই কি, ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং বলা হয় এমআরআই। অ্যান্ড এমআরআই এর মাধ্যমে কি করা হয়, এমআরআই এর মাধ্যমে আমাদের যে মস্তিষ্কে একটা 3D ইমেজ তৈরি করা যায়। আর এক্ষেত্রে কিন্তু আমরা রেজোনেন্স ইমেজিং যে মেকানিজমটা ওটাকে ইউজ করে থাকি। সো আসলে আমরা একটা নিয়ে আলোচনা করি যে এমআরআই বা ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং, এই যে ফুল ফর্মটা কিন্তু আমাদের লাগবে, যে ফুল ফর্মটা হচ্ছে ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং। সো এই যে ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং, এটা হচ্ছে এমন একটা প্রক্রিয়া যার সাহায্যে রোগীর শরীরের অভ্যন্তরে সংশ্লিষ্ট অঙ্গকে স্ক্যান করে কম্পিউটারের প্রাপ্ত সিগন্যালকে প্রসেসের মাধ্যমে আক্রান্ত অঙ্গের যে 3 ডাইমেনশনাল একটা চিত্র প্রডিউস করা হয়। সো মনে রাখবে এখানে কিন্তু ত্রিমাত্রিক আমরা একটা চিত্র তৈরি করি। এই জিনিসটা হচ্ছে এমআরআই এর মেইন ফিচার, যে আমরা যে প্রতিচ্ছবিটা তৈরি করি সেটা কিন্তু 3D হয়। যেমন আমরা যদি বলি আমাদের যে এক্সরে কিন্তু 2D, এক্সরে কিন্তু 2D একটা কাঠামো তৈরি করে, বাট আমাদের যে এই যে এমআরআইটা কিন্তু একটা 3D কাঠামো বা 3D একটা স্ট্রাকচার তৈরি করে এখানে। সো এখানে আমরা মূলত কোন ম্যাগনেটিক প্রপার্টিটা ইউজ করি মনে রাখবা, এখানে আমরা মূলত একটা শক্তিশালী চুম্বক ইউজ করি, ম্যাগনেটিক ডাইপোলকে ইউজ করা হয়। এখন এটা যখনই আইসা পরে আমাদের একটা জিনিস মনে করা যায়, এটা হচ্ছে জিম্যান ইফেক্টের সাথে কানেক্টেড। তো আসো তোমাকে আমি এই জিনিসটা পুরোটা ডিটেলসে বোঝানোর ট্রাই করি। তোমাকে যদি এই জিনিসটা আমি ডিটেলসে বোঝানোর ট্রাই করি তাহলে আমাদের একটু জিম্যান ইফেক্টের দিকে যাওয়া লাগবে আবার। সো আসো এমআরআই কীভাবে কাজ করে সেটা আমরা দেখবো এখন।
এমআরআই। ওকে, ফুল ফর্ম লিখে দিই একটু ইংলিশে, কারণ বাংলায় লেখা আছে। ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং। সো ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং বা এমআরআই। সো তোমাদের মনে আছে জিম্যান ইফেক্টের কাহিনীটা, আই গেস। জিম্যান ইফেক্টে আমরা কি করি, আমাদের জিম্যান ইফেক্ট অ্যান্ড স্টার্ক ইফেক্ট, আমি জাস্ট জিম্যান ইফেক্টটাই নেই। তো জিম্যান ইফেক্টে আমরা যেটা করতাম, অরবিটাল বের করার জন্য বা যে কোনো শক্তি স্তর বা অরবিটালকে বের করার জন্য আমরা কিন্তু একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে ওকে নিতাম। তোমাদের মনে আছে কিনা, আমরা কিন্তু একটা বাহিরে থেকে একটা ম্যাগনেটিক ফিল্ড ইউজ করতাম। এই যে ম্যাগনেটিক ফিল্ডটা, আমরা যখন এই ম্যাগনেটিক ফিল্ডটা ইউজ করতাম তখন কি হতো, আমাদের অরবিটালগুলো ওদের স্পিনকে ভেঙে ওরা নির্দিষ্ট স্পিনে চলে যেত। যদি আমি তোমাকে এভাবে বোঝানোর ট্রাই করি, চিত্র দ্বারা বোঝানোর ট্রাই করি পুরো সিচুয়েশনটাকে আমাদের। সো মনে করো এই হচ্ছে আমার একটা দ্বিমাত্রিক উপশক্তি স্তর। ওকে, এটা দ্বিমাত্রিক উপশক্তি স্তর। এই যে দ্বিমাত্রিক উপশক্তি স্তর, এখানে মনে করো আমার একটা ইলেকট্রন ঘূর্ণায়মান আছে, এই মনে করো আমার একটা ইলেকট্রন। ওকে, সো ইলেকট্রনটাকে আমি একটু কালারটা পুরো করে দিই। আচ্ছা, সো এই হচ্ছে আমার একটা অরবিটাল। একটা অরবিটালের মধ্যে আমার এই যে ইলেকট্রনটা সে ঘোরাফেরা করতেছে। ওকে, এটাকে আমি বাদ দিয়ে দিই। ওকে, সো এই যে একটা ইলেকট্রন এই উপশক্তি স্তরে বা এই উপবৃত্তাকার কক্ষপথে ঘুরতেছে। ওকে, সো নিউক্লিয়াস মনে করো ভিতরে আছে, কোনো একটা এপিসেন্টারের মধ্যে নিউক্লিয়াসটা আছে। সো এখন মনে করো তোমার যে এই যে অরবিটালটা, এই অরবিটালটা মনে করো তোমার এক্স অক্ষের বরাবর নাই, তোমার এটা মনে করো এক্স অক্ষের সাথে এরকম একটা, বা মনে করো জেড অক্ষ বা কোনো একটা অক্ষের সাথে এরকম একটা অ্যাঙ্গেল করে আছে। ওকে, এটা মনে করো একটা অ্যাঙ্গেল করে আছে। অ্যান্ড এই অ্যাঙ্গেলটা আসলে কোন বরাবর কাজ করতেছে, দেখো এটা মূলত তোমার এই বরাবর এটার ইফেক্টটা কাজ করতেছে। মনে করো এই যে এটার যে নিট যে কৌণিক ভরবেগটা বা এর যে এল এর মানটা, সেটা এই বরাবর কাজ করতেছে। ওকে, তুমি করলা কি, এই যে সিচুয়েশনটা এই বরাবরও ঘুরতেছে, মনে করো এই বরাবরও এভাবে ঘুরতেছে এ জেড অক্ষের সাথে। তুমি করলা কি, একদম জেড এক্সিস বরাবর একটা ম্যাগনেট বসাই দিলা, এটা মনে করো সাউথ, এটা মনে করো নর্থ। তুমি করলা কি, এই বরাবরই তুমি এরকম নর্থ সাউথ বসাই দিলা। তো তুমি যদি এরকম নর্থ সাউথ বসায় দাও, তাহলে তোমার কি হবে, এই যে তোমার দেখো তোমার যে ইলেকট্রনটা কন্টিনিউয়াসলি একটা উপবৃত্তাকার কক্ষপথের মধ্যে ঘুরতেছে, তোমরা জানো ইলেকট্রনের কন্টিনিউয়াস ঘূর্ণনের ফলে কি হয়, ওর চারপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। সো এই যে ইলেকট্রনের জন্য একটা ম্যাগনেটিক ফিল্ড, আবার তোমার বাহ্যিক ম্যাগনেটিক ফিল্ড, এই দুইটা ম্যাগনেটিক ফিল্ড একে অপরের সাথে ক্ল্যাশ করবে। যখনই দুইটা ম্যাগনেটিক ফিল্ড একে অপরের সাথে ক্ল্যাশ করবে, তখন তোমার নিট ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। এখন ডিপেন্ড করে তোমার ইলেকট্রনের ম্যাগনেটিক ফিল্ডের পাওয়ারটা বেশি নাকি তুমি যে ম্যাগনেটিক ফিল্ডটা দিচ্ছ ওর পাওয়ারটা বেশি। যদি দেখা যায় তোমার ম্যাগনেটিক ফিল্ডের পাওয়ারটা বেশি, যেটা অলওয়েজ হবে, তোমার ম্যাগনেটিক ফিল্ডের পাওয়ারটাই বেশি হবে এখানে, নাহলে কাজ করবে না এটা। তখন তোমার ম্যাগনেটিক ফিল্ডটা কাজ করতেছে, দেখো এই বরাবর তোমার ম্যাগনেটিক ফিল্ডটা তোমার এই বরাবর কাজ করতেছে। তোমার ম্যাগনেটিক ফিল্ড যখন এই বরাবর কাজ করতেছে, তখন এখন তোমার কাছে ঝামেলাটা হচ্ছে যে আচ্ছা আমার ম্যাগনেটিক ফিল্ড কাজ করতেছে উপর বরাবর, ওর ম্যাগনেটিক ফিল্ড এই বরাবর, দুইটার মিথস্ক্রিয়ার ফলে এটা কিছুটা সরে যাবে। সো মনে করো এটা যদি এল হয়, তোমার এই বরাবর তোমার এল কস থিটাটা সরে যাবে। এই যে এল কস থিটা পরিমাণ সরে আসলো, এটা কি বলা হয়, আমাদের যে কি বলা হয়, এটাকে আমরা বলে থাকি নর্মালি আমাদের যে জিম্যান ইফেক্টটা সেটা। এখন এল কস থিটা বরাবর সরে আসার কারণে আমাদের অরবিটালটা একটা খুবই উইয়ার্ড টাইপের একটা মোশন দেখাবে। সেটা কি, ওর মোশনটা কিছুটা এরকম হয়ে যাবে। দেখো এই যে ব্লু পাথওয়েটার দিকে খেয়াল করো, ওর মোশনটা কিছুটা এরকম হবে। এই যে মনে করো ওর অরবিটালটা যখন এরকম ঘুরে যাবে, ওর অরবিটালটা এই বরাবর ঘোরা শুরু করে, মানে এই যে পুরো অরবিটালটা দেখো, এই যে পুরো অরবিটালটা খেয়াল করো, আমি 3D দেখাতে পারতেছি না, এই যে পুরো অরবিটালটা দেখছো না, দ্বিমাত্রিক অরবিটালটা, এই পুরো দ্বিমাত্রিক অরবিটালটা তোমার এই বরাবর ঘোরা শুরু করবে, এখানে এই বরাবর ঘোরা শুরু করবে। মানে এরকম এরকম একটা প্রজেক্টাইল, মনে করো এরকম একটা প্রজেক্টাইল মোশন দেখা যাচ্ছে, এরকম মানে কোনক তৈরি করতেছে একটা। সো কোনকের মতো একটা তৈরি করতেছে। মনে করো এই যে এই আমার অরবিটালটা দেখো, এই অরবিটালটা এদিকে মুভ করেছিল, তুমি ওকে কি করলা, এদিক থেকে ম্যাগনেটিক ফিল্ড দিলা। এই অরবিটালটা এখানে আছে, তুমি এদিকে এই পাশ থেকে ম্যাগনেটিক ফিল্ড দিলা, তোমার অরবিটালটা কিছু অংশে এদিকে সরে আসার প্রবণতা দেখাবে। এই প্রবণতার ফলে ও করবে কি, এরকম এরকম একটা মানে কোনকের মতো একটা ঘূর্ণন দেখাতে থাকবে। এই যে কোনকের মতন ঘূর্ণন, এই জিনিসটাকে আমরা কি বলি মনে রাখবা, এই যে ঘূর্ণনটা, এই ঘূর্ণনটাকে আমরা বলি লামোর প্রিসিশন মোশন। এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি লামোর প্রিসিশন
মোশন, বাংলায় বললে এটাকে লামরের গতি বলা হয়, এটাকে বাংলায় লামরের গতি বলা হয়। তো এখন দেখো যদি তোমার এরকম হয় যে একটা অরবিটালে তোমার যদি এরকম হয় যে তোমার দুইটা ইলেকট্রন আছে, তো দুইটা ইলেকট্রন যদি থাকে তাহলে কি হবে দেখো আবার একটু, দুইটা ইলেকট্রন থাকলে এই ইলেকট্রনটা যদি তোমার প্লাস হাফ হয়, এই ইলেকট্রনটা কি হবে তোমার মাইনাস হাফ হবে। সো প্লাস হাফ মাইনাস হাফের কাহিনী যখন আসবে, প্লাস হাফের জন্য ম্যাগনেটিক ফিল্ড যেদিকে তৈরি হবে, মনে করো প্লাস হাফের জন্য তোমার ম্যাগনেটিক ফিল্ড এরকম হলো, তোমার যে প্লাস হাফ তার জন্য ম্যাগনেটিক ফিল্ড এরকম যে এদিকে তোমার নর্থ এদিকে সাউথ। মাইনাস হাফের জন্য কি হবে তার উল্টাটা হবে, এখানে নর্থ হবে এখানে সাউথ হবে। সো এই যে যখন তোমার একই অরবিটালে দুইটা ডিফারেন্ট মানে একই অরবিটালে দুইটা ইলেকট্রন থাকবে তখন ডিফারেন্ট স্পিন, এর কারণে হয় কি একজনের ম্যাগনেটিক ফিল্ড আরেকজনের ম্যাগনেটিক ফিল্ডকে ডিস্ট্রয় করে দেয়। তাহলে নিট ম্যাগনেটিক ফিল্ড কত হয়ে গেল, 0 হয়ে গেল। এখানে তাহলে ম্যাগনেটিক ফিল্ড কার্যকরী হলো না। বাট তোমার যদি বেজোর ইলেকট্রন হয়, মনে রাখবা এই জিম্যান ইফেক্টটা সব থেকে বেশি ইফেক্টিভ হয় কখন, যখন তোমার কারো কাছে বেজোর ইলেকট্রন থাকবে। তোমার বিজোর ইলেকট্রন যদি থাকে তখন তাদের জন্য এই আমাদের এইটা কার্যকর হয়। বেজোর ইলেকট্রন কার কার কাছে আছে চিন্তা করো একটু, হাইড্রোজেনের কাছে আছে, লিথিয়ামের কাছে আছে, তারপর আর কার কাছে আছে, আমাদের ফ্লোরিনের কাছে আছে। এরকম ডিফারেন্ট মৌল যাদের কাছে সিঙ্গেল ইলেকট্রন আছে তারাই শুধুমাত্র এই টাইপের লামর প্রিসিশন মোশনটা দেখাতে পারে। সো আই গেস এই জিনিসটা বুঝতে পারছি আমাদের মানে কি বলে এমআরআইটা কীভাবে কাজ করে। ওই জিনিসটা আমরা এখানে একটু হাতে কলমে দেখে নেবার ট্রাই করব। যে দেখো এমআরআই পদ্ধতিটা মূলত বেজোর ইলেকট্রন, বেজোর প্রোটন, বেজোর ইলেকট্রন, মানে দেখো প্রোটন সংখ্যা সমান ইলেকট্রন সংখ্যা হয়। সো তোমার বেজোর সংখ্যক ইলেকট্রন যার কাছে আছে তার জন্য ইফেক্টিভ হয়। যেমন তোমার এই যে এখানে দেখো হাইড্রোজেন আছে, কার্বন, ফ্লোরিন, এগুলোর ক্ষেত্রে তোমার এটা ইফেক্টিভভাবে কার্যকর করা হয়। অ্যান্ড এখানে মূলত থিমটা কার হয়, থিমটা হচ্ছে আমাদের দুর্বল ম্যাগনেটিক ডাইপোল, মানে ম্যাগনেটিক যে মুভমেন্ট ক্রিয়েট করার কারণে এই জিনিসটা হয়। আর তোমাকে আমি বলে রাখছি যে একই অরবিটালে যদি দুটো ডিফারেন্ট স্পিন থাকে, একটা মনে করো প্লাস হাফ আর একটা মাইনাস হাফ, দুটো ডিফারেন্ট স্পিন থাকলে কী হবে, একজন যেদিকে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে আর একজন তার ডিফারেন্ট মানে বিপরীত দিকে তৈরি করবে, এর কারণে নিট 0 হয়ে যাবে। বুঝতে পারছি আমরা এটা? সো এরকম একজন প্যারালাল আর একজন অ্যান্টি প্যারালাল। সো প্যারালাল যে স্পিনটা, প্যারালাল স্পিনটার যে এটা সেটাকে আমরা আলফা স্তর বলি, আর অ্যান্টি প্যারালাল এটাকে আমরা বিটা স্তর বলি। এই আলফা অ্যান্ড বিটা এদের মধ্যে যে এনার্জি ডিফারেন্স সেটাকে আমরা বলি ডেল ই আলফা মাইনাস বিটা। এই দেখো এখানে আমরা এই যে ডেল ই মানে এদের মধ্যে এনার্জি ডিফারেন্সটাকে এভাবে দেখানো থাকে। সো এই কথাটাই জাস্ট বলা হয়েছে। সো এটাই এই যে লামর প্রিসিশন মোশন এখানে বলা হয়েছে তুমি যখন কি করবা, মনে করো আমাদের হিউম্যান বডিতে কী হয়, আমাদের হিউম্যান বডির কথা একটু চিন্তা করো। আমাদের হিউম্যান বডির কথা যদি তুমি চিন্তা করো, হিউম্যান বডিতে কী আছে একটু দেখো তো। হিউম্যান বডিতে কিন্তু আমরা কি বলি, আমাদের হিউম্যান বডিতে আমরা বলতে পারি কি আমাদের 90% মনে করো ওয়াটার। আমাদের হিউম্যান বডি 90% যদি ওয়াটার হয়, ওয়াটারের মধ্যে কি আছে, হাইড্রোজেন আছে। তাহলে ওয়াটারের মধ্যে তোমার কি আছে, হাইড্রোজেন আছে। তাহলে ওয়াটারের মধ্যে তোমার যদি হাইড্রোজেন থাকে, তাহলে এই হাইড্রোজেনটাকে আমাদের যখন তুমি এমআরআই মেশিনের মধ্যে হিউম্যান বডিটাকে দিবা, এই হাইড্রোজেনগুলো মনে করো ডিফারেন্ট দিকে ঘুরে ফিরে করতেছে। মনে করো এই হচ্ছে একটা হাইড্রোজেন, ওকে, মনে করো এই হচ্ছে আমাদের হাইড্রোজেন অ্যাটম, মনে করো এই একটা হাইড্রোজেন পরমাণু, এই পরমাণুটা ঘুরতেছে। সো আমি অনেকগুলো নিয়ে নিই, অনেকগুলো লাগতে পারে আমার। ওকে, এই মনে করো 4টা হাইড্রোজেন পরমাণু দেখালাম। সেখানে মনে করো এই হাইড্রোজেন পরমাণুর স্পিন যদি এদিকে হয়, এই হাইড্রোজেন পরমাণুর স্পিন এদিকে, এই হাইড্রোজেন পরমাণুর স্পিন মনে করো এদিকে, এই হাইড্রোজেন পরমাণুর স্পিন এদিকে, ডিফারেন্ট দিকে ঘুরতেছে। তুমি যখন এটাকে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে দিবা সবার স্পিন একই দিকে হয়ে যাবে। অ্যান্ড ওই জিনিসটাকে বলা হয় লামর প্রিসিশন মোশন। তো দেখো প্লাস হাফের জন্য তোমার উপরের দিকে মোশনটা দেখাবে, মাইনাস হাফের জন্য নিচের দিকে মোশনটা দেখাবে। আর এই জিনিসটাকে আমরা বলি যে আমাদের যে এমআরআই এর মূলনীতি, এভাবে এমআরআইটা কাজ করে। অ্যান্ড এই যে তোমার দেখো এই যে বেজোর ইলেকট্রনগুলোর যে কাহিনী, এটাকে যখন তুমি একটা কম্পিউটার মেশিন দ্বারা মনিটর করবা, ওই মনিটর করার মাধ্যমে ফুল ডেটাটা কম্পিউটারের কাছে পাঠানো হয়। দেন কম্পিউটার একটা সিস্টেম বা একটা প্রোগ্রামের মাধ্যমে ওটাকে অ্যানালাইসিস করে তোমার কাছে একটা 3D ইমেজ জেনারেট করে দেয়। এই হচ্ছে এমআরআইটা ফুল কীভাবে কাজ করে তার ব্যাখ্যাটা আমাদের। ওকে, তো আজকের লেকচারটা এই পর্যন্তই। আজকের লেকচারটা আমরা বর্ণালীর প্রয়োগ কতভাবে করা যায়, কীভাবে আমরা জাল টাকা শনাক্তকরণ করতে পারি, কীভাবে আমরা আইআর রশ্মি ইউজ করতে পারি, কীভাবে এমআরআই এর কাজ করতে পারি, সেগুলো নিয়ে আলোচনা করেছি। ইনশাআল্লাহ নেক্সট লেকচারগুলোতে আমরা আমাদের কি বলা হয়, আমরা আলোচনা করবো আমাদের যে দ্রাব্যতা, দ্রবক সেগুলোকে নিয়ে। তো ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ সবাইকে।